প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা আলোচনা করব লং মার্চ ও জাতীয় নিরাপত্তা নিয়ে। লং মার্চ, লং নিরাপত্তা, আমাদের স্লোগান হচ্ছে দীর্ঘমেয়াদী বাংলাদেশ। এই তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ এবং পরস্পরের সঙ্গে ভাই বোনের মতো এটা নিবিড়ভাবে জড়িত। এ ব্যাপারে রাষ্ট্র ও জনগণের দায়বদ্ধতা ও করণীয় কী, সে বিষয় নিয়ে কি আমরা সচেতন? কি ভাবছেন আমাদের অতিথিরা? আসুন শুনি তাদের কথা। তার আগে সবার সঙ্গে পরিচিত হই। আমার ঠিক বামে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম। তিনি সাবেক রাষ্ট্রপতির মিলিটারি সচিব। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আমার ঠিক ডানে রয়েছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। এরপরে আমাদের সবশেষ ওই প্রান্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডক্টর আব্দুল হামিদ। আপনাদের তিনজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আগেই বলেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লং মার্চ ও জাতীয় নিরাপত্তা। এই প্রেক্ষিতে অধ্যাপক শাহিদুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। লং মার্চ, এটার একটা রাজনৈতিক এবং বাস্তব প্রেক্ষাপটে লং মার্চটা কী, এর সফলতা কী, আর যদি আমি আরও একটু বলি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে এর এফেক্টটা কী বা কী প্রভাব পড়ে, কি বলবেন আপনি? ধন্যবাদ। দেখুন, লং মার্চ এটা শুধু আমাদের দেশে নয়, এই উপমহাদেশেই একটা অত্যন্ত পরিচিত এবং বিশাল গণসমর্থন ভিত্তিক, যে জাতীয় সমর্থন, সেই ভিত্তিক একটা সিম্বলিজম। যেমন ধরেন, আমরা অনেক সময় বলি রেফারেন্ডাম নেওয়া। রেফারেন্ডাম নেওয়া হচ্ছে যে বিরাট জাতির সম্মতি আছে কিনা। লং মার্চের ধারণাও এমন যে এখানে দল মত নির্বিশেষে একটা বিশাল জনশক্তি, তাদের যে প্রচণ্ড নৈতিক চাপ রয়েছে এবং মূল্যবোধের ক্ষেত্রে জাতিকে আরও সজাগ করে দেয়া এবং একটা ইমিনেন্ট বা সমূহ নিরাপত্তা হুমকি ধারণা, যেটা তারা কোনোভাবেই সহ্য করতে পারে না, কিংবা যেটা তার যেই বাস্তবতাটা তাদের এমন পর্যায়ে এসেছে যে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখনই আমরা এই ধরনের করি। যদিও আমরা মৌলানা ভাসানীর পরে লং মার্চের প্রচলন আমরা খুব বেশি দেখিনি, কিন্তু এখন এই যে বর্তমান সময়ে এটা যে ঘটছে, একটা নিউট্রাল ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, যখন আমরা জানি যে রাজনীতির একটা উন্নত ভবিষ্যৎ সামনে রয়েছে, যখন আমরা জানি যে খুব শিগগিরই বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো তাদের যে প্রোগ্রেস রিপোর্ট পেশ করার মাধ্যমে সেগুলো একটা নতুন চরিত্র হয়তো অর্জন করবে, জাতি এখন যেখানে অনেক আশাবাদী যে আমরা বিশাল একটা অন্ধকার যুগের পর একটা আলোর সূচনা দেখতে পাচ্ছি, তখন হয়তো অনেকে অবাক হবে যে লং মার্চ কি অ্যাকচুয়ালি এতই ইমিনেন্ট ছিল, এটার কি প্রয়োজন? আমি বলবো যে হ্যাঁ, এই ধরনের এই লং মার্চটার প্রয়োজনীয়তা ছিল। এটা আমাদেরকে একটা অত্যন্ত সময়োপযোগী যে হুমকি, দেশের সার্বভৌমত্বের উপরে যে হুমকি, সে বিষয়ে সারা জাতি জেগে উঠেছে। এবং এই যে লং মার্চ তারা করলো, দীর্ঘ পায়ে হেঁটে বিশাল জনগোষ্ঠী গেল, এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে আরও সচেতন করার একটা প্রয়াস যে এই যে ভারত তিন দিক থেকে আমাদের শুধু ঘিরে রেখেছে তাই না, তারা যে গত 2 মাস থেকে অনবরত তাদের যে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে এমন অপমানজনক ভাষা ব্যবহার করছে এবং কথায় কথায় বলছে যে আমরাই বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছি। স্পেশালি আমি নিজে, আমার কাছে অসহ্য লাগে, আমি বিশ্বাসই করতে পারি না যে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা সব সময় শ্রদ্ধা করতাম, সংস্কৃতি প্রেমী এবং সচেতন, অত্যন্ত বুদ্ধিবৃত্তি সম্পন্ন জাতি, যাদের কারণে অনেকাংশেই আমরা ভাবতাম যে what Bengal thinks today, rest of the India thinks tomorrow। এই যে এই ব্রিটিশ আমল থেকে
গড়ে ওঠা এই প্রবাদ, যার কারণে আজও আমরা মমতা ব্যানার্জির এই পশ্চিমবঙ্গকে শ্রদ্ধার চোখে দেখতাম, সেই পশ্চিমবঙ্গ আমার চোখে খান খান হয়ে গেছে। সমস্ত শ্রদ্ধার বোধ আমি হারিয়ে ফেলেছি যখন দেখতে পাই এই মানুষগুলো কি অন্ধভাবে এটা চিন্তা করতে পারে যে বাংলাদেশে আমরা গণহত্যা করছি, যে বাংলাদেশে আমরা আমাদের হিন্দু জনগোষ্ঠীকে মানে বিভিন্নভাবে মেরে যে তাদের অপমান করছি, তাদের স্ত্রী কন্যাদের সম্ভ্রম হানি করা হচ্ছে। এক মেজর আরিয়া বলে এক লোক, ইয়ে অ্যাবসলিউটলি একটা পারভার্ট আমার কাছে মনে হয়। সামরিক বাহিনীতে মেজর হিসেবে রিটায়ার করেছে, বিভিন্ন সময় সে ওই কি ডায়ালগ একটা বলে যেন চাণক্য ডায়ালগ, এটা প্রায় ইয়ে হয়, এবং সে প্রত্যেক দিন এবং ইদানিং পাকিস্তান আর চায়নাকে বাদ দিয়ে সে বাংলাদেশের বিপক্ষে এত নোংরা ভাষায় গালিগালাজ করে। আজকে আমি সন্ধ্যার সময় শুনলাম। মোট কথা হচ্ছে যে ভারতের এই অদ্ভুত এই অসহ্য আচরণে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তারা বর্ডার্স বন্ধ করে এখনও বর্ডারে গুলি করে মারতেছে। সেদিন যখন তাদের পররাষ্ট্র সচিব ঢাকায়, তাদের যদি সামান্য আত্মসম্মান বোধ থাকতো, তাদের পররাষ্ট্র সচিবকে যদি তারা সত্যি শ্রদ্ধার চোখে দেখতো, তাহলে যেই সচিব আমাদের দেশে আসছে একটা রিকনসিলিয়েশনের আশায়, ঠিক সেই টাইমিংয়ে কোনো কারণ নাই, কোনো কিছু জানিও না, গুলি করে হত্যা করলো। এবং তারপরে তাদের ওই যে এমবেসির কথা না হয় বাদই দিলাম, কলকাতায়ও রিপিট করছে। এই ধরনের আচরণগুলো কিন্তু অভূতপূর্ব নৃশংস একটা কি বলে অসভ্য আচরণ, হ্যাঁ, সভ্যতা ভব্যতা বিবর্জিত একটি আচরণ, অ্যাবসলিউটলি সভ্যতা বিবর্জিত। এবং ভালো কথা হচ্ছে এই যে এই যোগাযোগের যুগে আমাদের দেশে পশ্চিমা গণমাধ্যমগুলো সম্পূর্ণ সজাগ রয়েছে, এবং পশ্চিমের যে গোয়েন্দা বৃত্তি, স্পেশালি মার্কিন ও ব্রিটিশ, তাদের যে বাংলাদেশের তথ্য সংগ্রহ প্রক্রিয়া, এটা তো আজকে নতুন না, গত 2 বছর 3 বছর থেকেই তারা সেটাকে আরও সক্রিয় করেছে। তারা নিজের চোখে দেখেছে যে ইলেকশনের নামে ভারতীয় আগ্রহ, ভারতীয় চাপে এবং ভারতীয় বিদেশে বসে তাদের সেই অনেক আগে থেকেই বলে রাখা স্বার্থের কারণে এই যে আগেকার এই তথাকথিত একটা ফার্সিক্যাল ইলেকশন হয়ে বাংলাদেশের মানুষকে এমনভাবে অপমান করা হলো। এবং আমেরিকা নিজেই কিন্তু এই অপমান হজম করেছে। তাদের রাষ্ট্রদূতের মাথা নত হয়ে গিয়েছিল, যে রাষ্ট্রদূত কখনো সেখান থেকে হি কুড নেভার রিকভার ফ্রম ইট। এবং এর ফলে আমরা জানি যে পশ্চিমা গণমাধ্যম ও গোয়েন্দা বাহিনী তারা সঠিক খবর জানে, তারা বুঝতে পারে যে এখানে মানে আসলে ভারত কিভাবে পুরো বিষয়টাকে অ্যাবসলিউটলি ইন এ আনসিভিলাইজড ম্যানার ম্যানুফ্যাকচার করছে। রাইট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার ফিরবো জাতীয় নিরাপত্তা ইস্যুতেও আপনার কথা শুনবো। তার আগে আমিনুল করিম, আপনি সামরিক বিশেষজ্ঞ, সামরিক প্রশিক্ষণও আপনি মানে লেখাপড়া করান, ইভেন আপনার বই সেটিও বিভিন্ন সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হিসাবে গণ্য। তো আপনার কাছে জানবো দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তার রণকৌশলটা কি হওয়া উচিত। আপনি আমাদের যে লং মার্চ সেই বিষয়েও যদি কিছু বলতে চান বলুন। হ্যাঁ, মিলিটারি স্ট্র্যাটেজির আগে পলিটিক্যাল ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। মিলিটারি যদি স্ট্র্যাটেজি যদি ভুল হয়ে যায়, ট্যাকটিক্স ভুল হবে, এটা হলো নিয়ম। ভিয়েতনামে কিন্তু ট্যাকটিক্যালি আমেরিকান সোলজার্স ওয়ার ফাইটিং ভেরি গুড, খুব ভালো ফাইট করতেছিল, তারা পেট্রোলিং করতেছিল এবং সুন্দর ফাইট, কিন্তু স্ট্র্যাটেজিক্যাল গভর্নমেন্ট ডিরেকশন ওয়াজ, এটা ওদের ডেমোক্রেসি এটা অ্যাকসেপ্ট করতেছিল না, ওদের সিনেট এটা অ্যাকসেপ্ট করতেছিল না, ওদের পাবলিক ওপিনিয়ন এটা অ্যাকসেপ্ট করতেছিল না, ওদের প্রেস এটা অ্যাকসেপ্ট করতেছিল। ইউরোপে ভিয়েতনাম ওয়ারের এগেনস্টে অনেক হচ্ছিল, মানে আন্দোলন হচ্ছিল। তো সেইখানে যখন ভুল হয়ে যায় তখন ট্যাকটিক্স ফেল করে, এটা আমি মিলিটারিতে সাধারণভাবে বুঝি। এখন পলিটিক্যাল ডিরেকশন যদি ঠিক না হয়, মিলিটারি উইল ফল্টার, এটা নিয়ম, যতই প্রশিক্ষিত হোক, সুশিক্ষিত হোক, যতই হোক। তো এটা হলো প্রফেসর ইউনূস যেটা করেছেন, যে সকল পার্টিকে ডেকেছেন, ন্যাশনাল ইউনিটিটা উনি দেখালেন, এতে কিন্তু বিরাট একটা শক্তি, এবং সেটারই প্রতিফলন এই যে ইয়েটা হলো, লং মার্চটা হলো, যে জাতীয় এখন একতাবদ্ধ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব রং বলেন, গাঢ় বলেন,
লিঙ্গ থেকে বলেন সব মিলেমিশে যদি আমরা এক দেখা যায় না আমরা এক আছি এবং উই আর নট এগেনস্ট এনিবডি, উই আর লিভিং ইন পিস অ্যান্ড হারমোনি অ্যান্ড দিস ট্রু ফর সেঞ্চুরিজ টুগেদার। একটা দুটা গ্রামে গঞ্জে স্ট্রে ঘটনা হতেই পারে, লোকাল পলিটিক্সে আসতেই পারে, অ্যান্ড পলিটিক্যাল ভিক্টিম হলে মুসলমান যদি একটা ভিক্টিম হতে একটা হিন্দুও ভিক্টিম হতে পারে, এটা হয়েছে হয়তো বা। তো সেটাকে হাইলাইট করা তো কোনো মানে। আজকে আমি শুনলাম ইন্ডিয়ান একটা চ্যানেলে বিহারের নাকি একটা ঘটনা, গত বছর একটা ঘটনাকে বাংলাদেশে বলে চালাই দিছে আজকে। চিন্তা করেন, 13 বছর আগে, কয়েক বছর আগের ঘটনা। দিস ইজ টেরিবল, দিস ইজ মিসইনফরমেশন, দিস ইজ ডেঞ্জারাস। এটা তো তথ্য সন্ত্রাসও আমরা বলতে পারি। তথ্য সন্ত্রাস, অ্যাবসলিউটলি ইট ইজ ক্রিমিনাল, ইট ইজ জাস্ট ক্রিমিনাল, ইট ইজ জাস্ট ক্রিমিনাল। এটা অসভ্য জাতির একটা বহিঃপ্রকাশ। এটা অসভ্য, মিথ্যা কথা বলা হচ্ছে, ফেব্রিকেশন করা হচ্ছে, একটা জাতিকে হেয় করা হচ্ছে। ইউ আর নট এ মেম্বার অফ দ্য ইউএন সিস্টেম, ইউ আর এ মেম্বার অফ দ্য ইউএন সিস্টেম, উই আর অলসো মেম্বার অফ দ্য ইউএন সিস্টেম। আর আমাদের লেভেল হবে সোভারেন ইকুয়ালিটি। আওয়ার স্টেট টু স্টেট রিলেশন শুড বি অন সোভারেন ইকুয়ালিটি, অন দ্য প্রিন্সিপাল অফ সোভারেন ইকুয়ালিটি, যে তুমি আর আমি সমান, সিম্পল অ্যাজ দ্যাট। এটা মানতে হবে, ইউএন সিস্টেমে তাই বলে। এখন মিলিটারি প্রিপারেশন থাকতে হবে এখানে, অবশ্যই থাকতে হবে। বিকজ ওই রাজনাথ যে ডিরেকশন দিচ্ছিল তার থিয়েটার কমান্ডারকে ওই লখনৌতে, ওখান থেকে আমি ক্লুটা পাচ্ছিলাম। তখনই আমাকে ইট কেপ্ট অন হান্টিং মি, হি মাস্ট হ্যাভ মেন সামথিং। এবং তারা কিন্তু এরকম একটা ইস্যু চাচ্ছে, দে ওয়ান্ট টু গিভ আস এ ব্যাড নেম। আমাদেরকে খারাপ নাম, কুকুরকে মারার আগে, মেরে ফেলার আগে কুকুরের একটা খারাপ নাম দেওয়া হয়, কুকুরটাকে মেরে ফেলে। এটা পশ্চিম দেশ জগতে নাকি এটা চালু আছে আর কি। তো ওরকম একটা খারাপ নাম দিয়ে আমাদের উপরে একটা কিছু একটা অঘটন ঘটাবে আর কি। সেটা আমরা হতে দিতে পারি না। আমি যদি অ্যালার্ট থাকি, অ্যালার্ট থাকতে হবে আমাদের, বেসিক্যালি আমাদের পপুলেশনের মধ্যে অ্যালার্ট থাকতে হবে, সাধারণ মানুষের মধ্যে অ্যালার্ট থাকতে হবে। কিছু তো কুইসলিং থাকবেই, মির্জাফর কিছু থাকুক, ইমম্যাটেরিয়াল। বাট পেট্রিয়টদের অ্যালার্ট থাকতে হবে, গভর্নমেন্টকে অ্যালার্ট থাকতে হবে, আমাদের ক্যাবিনেটকে অ্যালার্ট থাকতে হবে, আমাদের ব্যুরোক্রেসিকে অ্যালার্ট থাকতে হবে, অ্যান্ড সর্বোপরি আমাদের সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং আমাদের প্যারামিলিটারি ফোর্সকে, আমাদের বিডিআর কিন্তু আজকাল স্ট্রং হচ্ছে আর কি, দে আর অ্যালার্ট নাও। তো আমি যেটা বলবো যে মিলিটারিকে তার প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে, রেডি থাকতে হবে, কন্টিনজেন্সি প্ল্যান রেডি থাকতে হবে, অপারেশনাল প্ল্যান তার রেডি থাকতে হবে, কোথায় কোন আর্মি ডিপ্লয় হবে সেটা ঠিক থাকতে হবে, এয়ারফোর্সকে রেডি থাকতে হবে, নেভিকে রেডি থাকতে হবে। এবং আমাদের এর মধ্যে আবার মায়ানমার ফ্রন্টে আরেকটা ফ্রন্টিয়ার খুলে গেছে, আরাকান আর্মি নিয়ে, এটা একটা বড় সমস্যা চলে আসতেছে। এটা ইজ গোয়িং টু বি অ্যানাদার ফ্রন্ট। বাট ওটা আমাদের হ্যান্ডেল করতে হবে। কূটনীতি কথাতে বলে যে ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ডিপ্লোমেসি ফেল করলে তো আর্মি নাই, তো ডিপ্লোমেসিকে আমাদের স্ট্রং হতে হবে। কেন জানি হচ্ছে না। বাট anyway, আমাদের ফরেন সেক্রেটারি হ্যাজ ডান এ গুড জব হ্যান্ডলিং দ্য ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, অ্যান্ড শশী থারুর কল্ড হিম ইন দি লোকসভা। উনি তো আবার ওই ফরেন কমিটির উনি চেয়ারম্যান, and he's a astute diplomat. He asked all detail about 2.5 ঘন্টা আলাপ হয়েছে এটা নিয়ে। বলে তোমার কী আলাপ আলোচনা হলো, কী করলা না করলো, সব কিছু জানতে চেয়েছেন। এবং কী রকমের এখানে হচ্ছে হিন্দুদেরকে ডিটেল বলো তুমি এটা। There is nothing, no Hindu repression, nothing about at all. Simply একটা প্রোপাগান্ডা। এটা প্রোপাগান্ডা করছে, অ্যান্ড এই প্রোপাগান্ডার এগেনস্টে আমাদের কাউন্টার প্রোপাগান্ডাটা এফেক্টিভ হচ্ছে না। এটা যেটা হচ্ছে এটা বিটস অ্যান্ড পিসেস হচ্ছে। এটা গভর্নমেন্ট থেকে হতে হবে, আমাদের ইনফরমেশন মিনিস্ট্রিকে করতে হবে, আমাদের ফরেন মিনিস্ট্রিতে একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা সেল আছে, হ্যাঁ ডিপার্টমেন্ট আছে, ডেডিকেটেড ডিপার্টমেন্ট আছে, তাদেরকে কাজ করতে হবে এগুলা। এবং এগুলো খুব অনেক চিন্তা ভাবনা করে করতে হবে, শিক্ষিত লোকেদের প্ল্যান করে করতে হবে। এগুলো অনেক মানে এটা বুমেরাং হতে পারে উল্টাপাল্টার মেসেজ গেলে, ওই জন্য আপনাকে এফেক্টিভ প্রোপাগান্ডা করতে হবে। আপনি বললেন সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব, ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে খুব ভালোভাবে মানে একটা ডিল করেছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মানে তার কার্যক্রমটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা হচ্ছে উনি তো পলিটিক্যাল লেভেলে, উনি তো ক্যাবিনেটের সাথে লিঙ্কড আপ, ক্যাবিনেট যেভাবে ডিরেকশন দেবে উনি কাজ করবেন। বিকজ ক্যাবিনেট ডিসকাস করে প্রত্যেকটা ইস্যু বাই ইস্যু। ফরেন মিনিস্টার ইস্যু নিয়ে যাবে, হোম মিনিস্টার ইস্যু নিয়ে যাবে, ডিফেন্স মিনিস্টার ইস্যু নিয়ে, এগুলো ক্যাবিনেটের অ্যাপ্রুভ হলে তখন ওই মিনিস্টারকে বলে তুমি এই লাইনে এগিয়ে যাও, তাকে ডিরেকশন দেওয়া হয় ফ্রম ক্যাবিনেট আন্ডার দি চিফ অ্যাডভাইজার। ওইটাকে উনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তবে হি ইজ এ ভেরি মানে ভালো ডিপ্লোম্যাট, বিকজ উনার ক্যারিয়ার তো ডিপ্লোমেসিতে, উনি ফরেন সেক্রেটারিও ছিলেন, অ্যাম্বাসেডার ছিলেন। হ্যাঁ, আর একটু হয়তো কথা বলার সময় একটু ফোর্সফুল হতে পারেন, দ্যাট ইজ এ রিকোয়ারমেন্ট। ইন্ডিয়ার কাছে আপনি নতজানু হলে আপনি শেষ হয়ে যাবেন, সাবসার্ভিয়েন্ট হতে পারবেন না আপনি। নো ওয়ে। আপনি বলছেন বলার সময় একটু শক্ত হতে হবে। আসলে কুকুরটাকে তো যেমন কুকুর তেমন মুগুর একটা প্রবাদই আছে, আমরা কি সেইভাবে
রিয়াক্ট করতে পারছি? নো নো নো, আমাদেরকে শোনেন, আমরা উই আর নট এ উইক নেশন এনিমোর, এটা বুঝতে Of course, হবে। হ্যাঁ। উই আর নট এ উইক নেশন এনিমোর। আমাদের এত, আপনাকে আমি 10 লাখ কেন 20 লাখ 30 লাখ ছাত্রকে যদি আমি ট্রেনিং দিই 2 মাস, দে উইল ফাইট মাচ বেটার দেন আওয়ার আর্মি, স্ট্যান্ডিং আর্মি। দে উইল গিভ দেয়ার লাইফ অ্যান্ড উই ক্যান ডু দ্যাট। 71 তাই হয়েছিল। তো রণকৌশলে আমাদের সব মহলের প্রস্তুতিটা থাকতে হবে, জনগণকেও প্রস্তুত থাকতে হবে। এবং উই শুড গো ফর, আমরা এটা বলি আর কি, এটাকে বলি হাইব্রিড অপারেশনে যাবো আমরা, কনভেনশনাল অ্যান্ড আনকনভেনশনাল একসঙ্গে করবো আমরা। এই ট্রেনিংটা আমরা নিই, কিন্তু অনেক আগে থেকে আমি ট্রেনিংটা করতেছি। কনভেনশনালও হবে, ওর সঙ্গে সঙ্গে আনকনভেনশনাল, আমি দুটাকে একসঙ্গে করবো এবং উইল ফাইট, পুট দেম টুগেদার অ্যান্ড ফাইট দ্য এনিমি। এবং সমমর্যাদার ভিত্তিতেই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবো। Exactly. অসংখ্য ধন্যবাদ জেনারেল আমিনুল করিম। আমরা যাব ডক্টর আব্দুল হামিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাকালে আপনি নিরাপত্তা নিয়ে অনেক কাজ করেছেন, তো আপনার কাছে প্রশ্ন হয়েছে, সীমান্তে কি আমরা অসহায়ের মতো মার খাবো, নাকি আমাদের প্রতিরোধ বা প্রতিবাদের যে ভাষা সেটা আরো সোচ্চার হওয়া দরকার? কি বলবেন আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। বিশ্ব পরিমণ্ডলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা সবাই জানি। আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্রই হচ্ছে যে সকলের সাথে আমরা বন্ধুত্ব করব, কারো সঙ্গে কাউকে আমরা শত্রুতা পোষণ করব না, কাউকে আমরা শত্রু মনে করব না। কিন্তু সেই বন্ধুত্বটা হবে পারস্পরিক সম্মান, মর্যাদা, ন্যায্যতা, ন্যায় বিচার, এই সব কিছুর ভিত্তিতে। তুমি আমার মাস্টার আর আমি তোমার সার্ভেন্ট, আমি তোমার প্রতিবেশী, আমার রাষ্ট্র কাঠামো ছোট, আমার অবস্থান ছোট, আমার ইকোনমি ছোট, পপুলেশন কম, এটা বলে তুমি আমাকে সবসময় পায়ের নিচে রাখতে চাইবা, এই যদি মানসিকতা হয় তাহলে তো বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব সকল ক্ষেত্রেই বন্ধুত্ব হবে একটা পারস্পরিক সমতার ভিত্তিতে। কিন্তু আমরা যা দেখছি যে বিগত 16 বছরে এই সম্পর্কটা আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যে 16 বছর একটা দীর্ঘ সময়। 16 বছর, এই বছরে আমরা আমাদের সরকার যে আচরণ করেছে আমাদের বৃহৎ প্রতিবেশীর সাথে, অনেকটা মনে হচ্ছে যে আমরা সাবসার্ভিয়েন্ট ছিলাম টু দ্যাম, টু সার্ভ দেয়ার পারপাস। আমরা ওই যে পতিত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কিন্তু স্বামী স্ত্রীর, অর্থাৎ স্ত্রীর মতো, মানে এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। এবং আপনার খেয়াল থাকবে, ভারতের দিল্লির জামে মসজিদে শুক্রবারে জুমার নামাজ, এটা কনগ্রেগেশন বেশি হয়, মুসল্লি বেশি আছে, স্বাভাবিকভাবে মানুষ আমাদের দেশেও হয়। আমরা শুক্রবারে জুমার নামাজের সময় আমাদের রাস্তাঘাটেও পর্যন্ত আমাদের মুসল্লিতে ভরে যায়। সেখানে রাস্তায় মানুষ নামাজ পড়ছিল, সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী বুট দিয়ে লাথি মেরে ওদেরকে উঠিয়ে দিয়েছে, রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের আমাদের মুসলমান বা আমাদের সরকার, মুসলমানদের কথা পরে বললাম, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কি টুশব্দ কখনো করেছি? কোনো বিষয় নিয়েই কি আমরা কখনো করেছি এই 16 বছরে? আমরা কি যে আমাদের ন্যায্য দাবি যে আমরা বলতে পারি মুখ ফুটে, এরকম পরিস্থিতি কি আমাদের কখনোই ছিল? আমরা যা কিছু ছিল আমাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছি, এবং সব কিছু বিলিয়ে দিয়ে আমরা তাদের কি পেয়েছি? আমরা কিছু পাইনি, পেয়েছে সরকার। বিগত সরকার তাদের সমর্থন নিয়ে 16 বছর মানুষের ঘাড়ের উপরে বিনা ভোটে ক্ষমতায় জোর করে বসেছিল। এবং এই 16 বছরে আমরা ভারতের কোনো অন্যায্যতার প্রতিবাদ করি নাই। আমাদেরকে ভারত সহায়তা করেছে, আপনারা যদি মনে রাখেন, আমরা সবাই মনে আছে, ভারত যে আর্থিক সহায়তা করেছে কি জন্য? তাদের যে করিডোরের রাস্তাগুলো, এগুলো যাতে ঠিকমতো মসৃণ করে পাকা করা হয়, যাতে তাদের ট্রাকগুলো ঠিকমতো যেতে পারে। যে রেল লাইন দিয়ে তাদের করিডোরে, তাদের 7 সিস্টার্সে যে সকল রেল লাইন তারা ব্যবহার করে পণ্য পরিবহন করবে দ্রুত সময়ে, সেই রেল লাইনগুলো যাতে হয়ে যায় খুব দ্রুত, স্মুথলি, এটার জন্য তারা ঋণ দিয়েছে, কোনো আর্থিক অনুদানও দেয়নি। কেউ কেউ বলেন সেটা হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করেছে, বাস্তবে তো তারা নিজেদের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছে, তাদের চিরশত্রু পাকিস্তান। আমাদের ডক্টর আকবর আলী খান প্রয়াত, উনি অর্থ সচিব ছিলেন, সরকারি উপদেষ্টাও ছিলেন। সৌভাগ্যক্রমে আমি যখন চাকরি শুরু করি তখন স্যার ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের MDS, মেম্বার ডাইরেক্টিং স্টাফ। তো উনি আমাদেরকে বাংলাদেশ স্টাডিজ পড়াতেন। চাকরির শুরুতেই ওনার কাছ থেকে আমরা কতগুলো কথা শুনেছি। তার মধ্যে এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে আপনি যে পয়েন্টটা এখন বলেছেন, এই পয়েন্টটা স্যার কথা বলেছিলেন। তিনি বললেন যে
এই যে আমরা 9 মাসে যে স্বাধীনতা অর্জন করেছি, আর ভিয়েতনাম যে 32 বছরের স্বাধীনতা অর্জন করলো, ভিয়েতনামের স্বাধীনতাটা অনেক টেকসই, অনেক মজবুত। তারা এখন যে অবস্থানে দাঁড়িয়ে, যাদের সাথে তারা ফাইট করেছে, তারা তাদের সে অতীত সব যাত্রা বিমান ভুলে গিয়ে তোদের সাথে বাণিজ্যের জন্য সব সময় ওদের সাথে এসে আপোষ করছে, বৈঠক করছে। আর আমরা এত দ্রুত স্বাধীনতা পেয়েছি যে এই দ্রুত স্বাধীনতাটা ভারতের নিজেদের অখণ্ডতা যাতে থাকে। কারণ আমাদের মনে আছে তখন পশ্চিমবঙ্গ, বিহার এই সমস্ত অঞ্চলে কমিউনিস্ট আন্দোলনটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেই দীর্ঘস্থায়ী মুক্তিযুদ্ধ গেরিলা যুদ্ধের রূপ নেয়, এবং সেখানে এই ভারতের কয়েকটা রাজ্য যেগুলো বাংলাদেশের সাথে সন্নিবেশিত, এই রাজ্যগুলোতেও একই রকম মনোভাবের একটা মাথাচাড়া দিয়ে উঠবে। সেই জন্য ভারত কেবলমাত্র এই যে দ্রুত হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তারা যে শেষ করে দিল, এটার মূল কারণটা হচ্ছে তাদের আঞ্চলিক অখণ্ডতাটাকে তারা টিকিয়ে রাখা। তো সুতরাং দুইটা আপনি যেটা বললেন, একটা তো আছে পাকিস্তান যদি ভাগ হয় দুর্বল হবে পাকিস্তান, যারা শত্রু মনে করে তারা দুর্বল হবে, প্লাস তাদের নিজের অখণ্ডতা থাকবে। এটা একটা কারণ ছিল বলে আমরা মনে করি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এখন যেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখছি, যেই ঘটনাগুলো একের পর এক ঘটছে, বাস্তবে কি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একটা জরিপ, যদি মনে করেন কিছুদিন আগে আমাদের মিডিয়াতে এসেছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র জরিপ করে বলেছে বিগত সরকারের সময় 16 বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা যতটুকু নিরাপদ ছিল তার চেয়ে অনেক বেশি এখন নিরাপদ। এই সরকার তাদেরকে আরও বেশি নিরাপত্তা দিচ্ছে। শুধু সরকার কেন দেবে, আমাদের জনগণ, আপনার মনে আছে দুর্গাপূজার সময় আমাদের জনগণ কিভাবে তাদের মন্দির পাহারা দিয়েছে। যা যা ঘটনা ওখানে ঘটছে, যা যা প্রপাগান্ডা চালানো হচ্ছে, এটার বিরুদ্ধে বাংলাদেশেও যদি একই রকমভাবে আমরা যদি এখন আমাদের জনগণ যদি সেই ধর্মান্ধতার কারণে যদি খেপে যেত, তাহলে আমাদের কি পরিস্থিতি কি হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহ পাক আমাদের মানুষকে সেইটুকুন সবার দিয়েছে। কারণ ইসলাম হচ্ছে ধৈর্য এবং সবারের একটা পরীক্ষা করতে হয়, এসে আমরা সবারের পরীক্ষা দিয়েছি। অন্যথায় যে ঘটনাগুলো এখন ঘটছে, ভারতীয় মিডিয়া আজকে না, সেই শুরু থেকে জুলাইয়ের বিপ্লবের শুরু থেকেই কিন্তু তারা বাংলাদেশের আন্দোলনের বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। এই সব কিছুর মূল হচ্ছে যে ভারত 16 বছরে কখনো বাংলাদেশের মানুষকে বোঝার চেষ্টা করেনি, মানুষকেও বুঝেনি, মানুষের মনও বুঝেনি, মানুষের মনের ভাষাও বুঝেনি। তারা বুঝেছে কেবলমাত্র তাদের তাবেদার সরকারের স্বার্থ এবং তাদের নিজেদের স্বার্থ। নিজেদের স্বার্থেই তারা 16 বছর একটা সরকার টিকে রেখেছে, যারা তাদের সব কিছুতে হাঁ বলতে অভ্যস্ত। এই 16 বছরের না শুনতে শুনতে এখন যদি আমাদের সরকার বা আমাদের জনগণ কোনো বিষয়ে যদি না বলে, এটা তাদের আর ভাল লাগে না। ভালো না লাগার কারণে মমতা ব্যানার্জির মতো একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, সিজন্ড পলিটিশিয়ান, আমি অবাক হয়ে যাই, ওনার মতো একজন সিজন্ড পলিটিশিয়ানের মুখ দিয়ে যখন এই ভাষা বেরোয় যে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা উচিত, এই কথা, এগুলো কোনো ওই আজে বাজে পলিটিশিয়ান হলে এক কথা ছিল, কিন্তু ওনার তো একটা বিরাট শ্রদ্ধার পাত্র এবং আমরা সবাই ওনাকে চিনি, যে ভেরি সিনিয়র পলিটিশিয়ান। তিনি যখন এই কথাগুলো বলেন, তখন বোঝা যায় বাংলাদেশে এই সকল আক্রমণের মূল উদ্দেশ্যটা কিন্তু আমাদের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করা, আমাদের দেশটাকে অস্থিতিশীল করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদেরকে হেয় করা। এবং এটা যে তারা যে কিছুটা সাফল্য যে তাদের এসেছে, এটা প্রমাণ হচ্ছে যে যুক্তরাজ্য তার নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্ক করে দিয়েছে, যে সতর্কতা অবলম্বন করার জন্য। ফলে তারা যা চাচ্ছে তারা কিছুটা হলেও সফল। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে আবার রুখে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে সারা দুনিয়াই কিন্তু এখন জানছে বা জানতে পারছে যে এখানে আসলে সম্প্রীতি বিরাজ করছে। যতটুকু তারা জানছে, সত্য প্রকাশের সময় আমাদের আরো বেশি কঠোর এবং বলিয়ান হতে হবে। আমাদের সত্য প্রকাশে কোনো দ্বিধা থাকা উচিত না। যা ঘটছে এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে, জাতিসংঘে, ইউতে, চায়নাতে, জাপানে, অস্ট্রেলিয়ায় যারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র আছে, যারা বাংলাদেশকে সবসময় ভালোবাসে, এদেরকে আমাদের আসলে বলতে হবে যে আসলে কি হচ্ছে এবং ভারত কেন চাচ্ছে, কি করছে। বাংলাদেশে যে কিছুই হচ্ছে না এবং বাংলাদেশের মানুষ যে আগের চেয়ে অনেক বেশি সম্প্রীতি নিয়ে বাস করছে, এই কথাটা বলার আমাদের সময়। ডক্টর হামিদ, আমরা বিরতিতে যাব, কিন্তু তার আগে আপনার কাছে আমার প্রশ্নটি ছিল, সীমান্তে কি আমরা মার খেয়েই যাব নাকি প্রতিরোধ গড়ে তোলা দরকার? আপনি যদি সীমান্তে
যে প্রতিরোধ যে আমরা গড়ে তুলব, আপনি যদি এটাকে আমি পলিটিক্স করি না, পলিটিক্স বুঝিও না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিডিআর যেটা এখন বিজিবি হয়েছে, সেই বিজিবিকে আপনি দেখেছেন বিগত 16 বছরের শাসনে এরা বর্ডারের ডিউটি বাদ দিয়ে এরা সব শহরে শহরে গাড়ি ডিউটি তল্লাশি করেছে, করে, শুধু দোকান তাই না, তল্লাশি করে। বিডিআর এর যিনি প্রধান ছিলেন, পরে সেনাবাহিনী প্রধান হয়েছেন, তিনি যখন একজন পলিটিশিয়ানের মতো প্রকাশ্যে যখন ঘোষণা দেন যে না কিসের এখন নির্বাচন তো কয়দিন আগে হলো, এখন আর নির্বাচন হবে না, নির্বাচন কখনো, উনি যখন পলিটিক্স করেন তখন সীমান্ত তো দুর্বল হবে, এবং সেই দুর্বলতাটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে যখন আমাদের নাম পরিবর্তন যে বিডিআর হত্যাকাণ্ড হলো, সে হত্যাকাণ্ডে কি ঘটেছে, কেন ঘটিয়েছে, কারা ঘটিয়েছে আপনি জানেন, হ্যাঁ, জাতির কাছেও পরিষ্কার। জি, সেখান থেকেই আমাদের দুর্বলতা শুরু। কিন্তু জি, আমার মনে হয় যে মানে বিজেপিকে আবার পরিবর্তন করে বিডিআর করা খুব জরুরি। সেটা করবেন কি না করবেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের শুধু বিডিআর কেন বা বিজিবি কেন, আমাদের যে পুলিশ, অন্য যারা যে সকল বাহিনী আছে, যারা আমাদের সশস্ত্র বাহিনীর পাশাপাশি যারা সিভিল ফোর্স হিসাবে কাজ করছে, এই ফোর্সগুলো কিন্তু এখন তাদের আগের অবস্থানে নাই। পাশাপাশি যে আমাদের যে বিভিন্ন দেশে আপনি দেখছেন যখন এরকম ক্রাইসিস হয় তখন একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিং যদি আমাদের সিটিজেনদের থাকে, যেটা অনেক দেশে আছে, এরা কিন্তু একটা বড় শক্তি হিসাবে তখন দেশের প্রতিরোধে কাজে আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের তরুণদের যে স্পৃহা এবং তাদের যে শক্তি, তাদের যে মনোবল, তারা বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় দেখিয়েছে। সুতরাং আমি কিন্তু ভয় পাচ্ছি না, সেই শক্তিতে আমাদের বলিয়ান হতে হবে, আমি ভয় পাচ্ছি না। এবং ওই ভারতীয় মিডিয়ার এগুলো এই প্রপাগান্ডা যারা শুনে তারাই শুনে, আমরা এগুলো শুনিও না, এগুলোকে পাত্তাও দেই না। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পর এসে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। পর আবার ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় লং মার্চ ও জাতীয় নিরাপত্তা। বিরতির আগে আমরা শুনছিলাম ডক্টর আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বক্তব্য। আবার ফিরবো অধ্যাপক শাহিদুজ্জামান আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিরতির আগে আলোচনা হচ্ছিল এই ভারতের সঙ্গে সম্পর্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা। এই যে সার্বিকভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রোলটা, বিশেষ করে আমাদের উপদেষ্টা, তার রোল আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি কি মনে করেন যে তারা ঠিক পথে আছে? দেখেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে বড় যে প্রবলেম আমি দেখি আমার চোখে, যে 15 বছর 16 বছরের যে বাধ্যতামূলক আচরণ, হ্যাবিচুয়াল ওবিডিয়েন্স, যেখানে
তারা একটা অস্বাভাবিক একটা অবাস্তব নীতিকে হঠাৎ করে তারা ইন্ট্রোডিউস করলো তাদের মতাদর্শগত ওই যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এই ধারণাটা এটা ইট ইজ এ ইউটোপিয়ান কনসেপ্ট, আইডিয়াল ওয়ার্ল্ডের জন্য সুটেড। কিন্তু আপনি যখন বলছেন যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি হয়েছে, ইট পাস দ্য রং সিগন্যালস টু আওয়ার নেইবার্স, স্পেশালি মায়ানমার আর ইন্ডিয়া, এই দুইটা দেশই দেখতে পেল যে বাংলাদেশ এই শান্তির নীতিতে থাকবে, তারা ওই যে বৌদ্ধ ধর্মের পথে চলবে এবং যত রকম প্রভোকেশন হোক না কেন করবে না, তারা অস্ত্র নেবে না। আর হাসিনার যেহেতু অবৈধ সরকার ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়কে সে এমন পর্যায়ে রেখেছে যে বাইরের কোনো দেশের সাথে, অন্য কোনো দেশের সাথে কোনো প্রিন্সিপলড মূল্যবোধের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ করবে সেই সাহসটুকু ছিল না। অ্যাজ এ রেজাল্ট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, এই পররাষ্ট্র মন্ত্রণালয় পুরনো অভ্যাস থেকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। অনেক দূর তারা সাকসেসফুল হয়েছে, যে আগেকার চুক্তিগুলো, অসম চুক্তিগুলো রিভিউ করছে, অনেকগুলো সরাসরি না করে দিচ্ছে। কিন্তু আসল প্রবলেম হলো দিস ইজ আ প্রবলেম ফেসড বিকজ ইটস নট ইলেক্টেড। একটা জেনুইনলি ইলেক্টেড পার্লামেন্ট যদি থাকতো, জবাবদিহিতা থাকতো, তাইলে দ্য গভর্নমেন্ট ফরেন অফিস ইজ ব্যাকড বাই দ্য পিপল, হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রী আর পররাষ্ট্র, জি আপনি যদি একটু বলেন, সেটা হচ্ছে এই গভর্নমেন্ট নির্বাচিত না, যথাযথ বলেছেন, কিন্তু এই গভর্নমেন্টের প্রতি দেশের সকল রাজনৈতিক দল এবং জনগণের সমর্থন রয়েছে, তো তাদের ভয়টা কিসের? আমাদের পররাষ্ট্র উপদেষ্টার ভয় কিসের? পররাষ্ট্র উপদেষ্টা, আমি যেটা দেখি আমার দৃষ্টিতে, হয়তো আমি একটু বেশি আশাবাদী হচ্ছি, আমরা যে ভারতের থেকে যে হুমকিটা ফেস করছি এটা কিন্তু খুব সহজে নেওয়া যায় না। অনেকাংশে এটা একটা অ্যাডভেঞ্চারিজমের মতো হতে পারে যে মিডিয়া সংলাপ, কিন্তু যখন 2 মাস 3 মাস অনবরত তারা এই ধরনের অবাস্তব, আমার যেটা ভয় হচ্ছে যে ইভেনচুয়ালি আর দে থিঙ্কিং অফ সাম ফর্ম, যে আমরা আস্তে আস্তে সময় নিচ্ছি, আমরা হঠাৎ কিছু করব না, আমরা করে বসবো পরে। আজকে এখন তাদের মিডিয়া হচ্ছে যে আমরা ফার্স্ট স্ট্রাইকে যাব না, বাংলাদেশ যদি আমাদেরকে কোনো স্ট্রাইক করে তাহলে আমরা স্ট্রাইক করব। সমস্ত ইঙ্গিত কিন্তু দেয়া হচ্ছে যে বাংলাদেশে একটা অজুহাত লাগবে, কোনো রকমের একটা ইভেনচুয়ালি, আমি এটা উড়িয়ে দিতে পারি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেদিক থেকে একেবারেই নিশ্চুপ। পররাষ্ট্র অ্যাডভাইজার এখনও বলছে না যে ভারত আমাদেরকে যে নিরাপত্তা হুমকি সৃষ্টি করছে এবং এমনকি সামরিক আঘাত হানবার মতো প্রয়াস তাদের ভাষায় বারবার তুলে ধরছে, বাংলাদেশ এটাকে কোনোভাবে সহ্য করবে না। এই যে একটা ল্যাঙ্গুয়েজ, আমি হলে আমার কি চয়েস হতো? ইফ আই ওয়ার ইন চার্জ, আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কখনো একটা প্রফেশনাল কূটনীতিকের হাতে দেওয়াটা ভুল। সে মনে করে নেগোসিয়েশনস, আলটিমেটলি সামরিক শক্তিকে দূরে ঠেলে রাখো, নেগোসিয়েশনস, ইভেন ইফ ইট ইজ অ্যাপিজমেন্ট, তোষামোদ হলেও নেগোসিয়েশনসের পথে থাকতে হবে। ইফ আই ওয়ার দেয়ার, আমি নিরাপত্তার ছাত্র হিসাবে, আমি জানি না জেনারেল সাহেব আমার সাথে কতটুকু একমত হবে, আমার যদি সামর্থ্য থাকতো আমি সরাসরি চায়নার সাথে কোনো একটা সামরিক অ্যাগ্রিমেন্টে যেতাম অত্যন্ত দ্রুত গতিতে, এবং ইমিনেন্ট থ্রেট কল্পনা করে আই উড এক্সপেক্ট দ্যাট বাংলাদেশ শুড ইনভাইট চাইনিজ এয়ার পাওয়ার ইমিডিয়েটলি আমাদের এয়ার বেসগুলোতে চাইনিজ এয়ার পাওয়ার সংযোজন করা উচিত, যতদিন না এই ইমিডিয়েট ইন্ডিয়ান ফিজিক্যাল থ্রেট এক্সিস্ট। আরেকটু কন্টিনিউ করে নিই, এই যে চাইনিজ এয়ার পাওয়ার, এটা আমাদের কাছে খুব অতি বাড়াবাড়ি, হ্যাঁ এটাকে, কিন্তু ইন্ডিয়ান থ্রেটটা তো ইজ মোর ডেঞ্জারাস। এবং আমরা জানি, দেখেন পুরা প্যাসিফিক রিম বলেন, আরব স্টেটস বলেন, এরা কিন্তু অনেক বেশি, যেহেতু ওদের ওই ধরনের উদ্ভট ওই তত্ত্ব নাই যে ফ্রেন্ডশিপ টু অল, এই দ্বারা এফেক্টেড না হওয়ার ফলে তারা অনেক সহজেই কিন্তু মিলিটারি অপশনস বেছে নিতে পারে। চীন আমাদেরকে এখন আইডিয়ালি রেডি, দে আর থার্স্টি যে বাংলাদেশকে একটা মিত্র হিসাবে পাওয়া। চীনকে আমরা এখন যদি আস্থায় নিতে পারতাম এই সময়টায়, চীনের সরাসরি সামরিক উপস্থিতি যদি আমরা বাংলাদেশে আনতে পারতাম, দ্যাট ইজ দ্য অনলি মেডিসিন যেটা ইন্ডিয়ানসদেরকে একেবারেই কাবু করে দেবে।
জি, কাবু অসংখ্য করে ধন্যবাদ দেবে না। আপনাকে। জেনারেল আমিনুল করিম, এই ভয় বিষয়ে পাবে। আপনি কি বলবেন? Yeah, I think I fully concur to what Professor Jaman has said. That is the only way out for us. চায়নার সাথে আমাদের মিলিটারি রিলেশন হচ্ছে 77 থেকে। আমার প্রাইম মিলিটারি প্রথম ট্রেনিং আমি চায়নাতে করছি 1977-এ। এতদিনের হিস্টোরিক্যাল রিলেশন, 80% ইকুইপমেন্ট আর্মস আমরা চায়না থেকে পাই। উই হ্যাভ গট আ সাবমেরিনস ফ্রম চায়না। এয়ারক্রাফট আমাদের মেন স্টপ আমরা বাংলাদেশ এয়ারফোর্স ফ্রম F7, যেগুলো F-57 এগুলো চায়না থেকে আনছি আমরা। জি, কিছু করার নাই তো, বিকজ ওয়েস্টার্ন এটা ওগুলো আনতে হবে, ডাইভার্সিফিকেশন করতে হবে, বাট ইট ইজ আওয়ার ক্লোজ নেইবার। ইট ইজ এখন এগুলো তো ওই চাণক্য মানক্য আমি বলতে চাচ্ছি না। চাণক্য ইজ এ ভেরি আউটডেটেড কনসেপ্ট। ওই যে বলে না যে ইউর এনিমিজ ইউর ফ্রেন্ড, সামথিং লাইক দ্যাট, এগুলো অনেক কিছু বলে টলে। তারপর ইফ ইউ ওয়ান্ট টু আছে অনেক কিছু আজে বাজে কনসেপ্ট তারা বলে, আর যাই হোক। বাট এখনকার ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে তো, বুঝতে হবে তো। চায়না ইজ নো মোর দ্যাট আউটডেটেড কান্ট্রি। 77-এ যখন ছিলাম তখন গ্যাং অফ 4 ওখানে চায়নাতে রুল করতো। মাউসুদিংয়ের পরে একটা ক্যাওয়াস ছিল, একটা অনেক কিছু ঝামেলা ছিল, বাট চায়না ইজ নাও এ ভেরি স্ট্রং পাওয়ার। অ্যান্ড আমেরিকা যদি উইথড্র করে যায় আস্তে আস্তে, ট্রাম্পের আন্ডারে মনে হচ্ছে উঠে যাবে, ট্যারিফ ওয়ার তো শুরু করে দিচ্ছে, তারা করে দিবে আর কি, তখন তো একটা ডিসফাংশনাল সিস্টেম হয়ে যাবে। এবং ট্রাম্প তো অলরেডি বলে দিয়েছে যে ফরেন পলিসিতে আমি ওইসব ন্যাটো ম্যাটোর মধ্যে নাই, ওগুলোতে ওগুলো দেখা যাবে, এত টাকা পয়সা দিতে পারবো না, এসব অলরেডি বলে দিচ্ছে। অ্যান্ড কী করে লেটস ওয়েট। বাট আমি আজকে একটা যে ইস্ট এশিয়ান ফোরামে একটা সিঙ্গাপুর থেকে এতে দেখলাম, ওরা অলরেডি বলে দিছে যে এগুলো এত টাকা পয়সা দেওয়া যাবে না। যাই হোক, যেটা আমি বলছি, চায়নাকে আমাদের হাতে রাখতে হবে স্ট্রং। আমি বুঝছি না, চায়নার কোনো ডেলিগেশন তো চায়নাতে যায়নি এখন পর্যন্ত। এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে একটা স্ট্রংলি কনস্টিটিউটেড একটা ডেলিগেশন যাওয়া উচিত ছিল, হেডেড বাই ইফ রিকোয়ার্ড বাই দি চিফ অ্যাডভাইজার হিমসেলফ। এখনো এই সরকারও কি আমরা বলবো সেটা হয়েছে যে পতিত সরকারের যে নতজানু নীতি ছিল যে 16 বছর যাবত, সেই নীতিই এরাও কি অনুসরণ করছে? এই বোঝাই তাই করতেছে। বিকজ আমি কেন বলতেছি, টুডে রাইট টু ইয়েস্টারডে এই যে নেপালি প্রাইম মিনিস্টার মিস্টার ওয়ালি না, হি ইজ ইন চায়না। হি ডিড নট গো টু ইন্ডিয়া ফার্স্ট। ইলেকশনের পরে ইন্ডিয়াতে না গিয়ে চায়নাতে গেছে, এবং ইন্ডিয়া ইজ ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট। এবং তাকে প্রেসিডেন্ট শি জিনপিং ডাইরেক্ট ইয়ে হচ্ছে, এবং তাকে স্টেট গার্ড অফ অনার দেওয়া হয়েছে। হি ইজ এ প্রাইম মিনিস্টার, তাকে নাও দিতে পারতো এটা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইউজুদ্দিন, কয়টা 7 লাখ লোক আছে তাদেরকে, তাকে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং নিজে তাকে ইয়ে দিছে, মানে অডিয়েন্স দিছে, মানে এবং স্টেট গার্ড অফ অনার দিছে তাকে, ভেরি হাই প্রোফাইল। এবং নেপালের সাথে চুক্তি করে ফেলেছে চায়না, কানেক্টিভিটি হবে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অলরেডি করে ফেলেছে। জি, তাহলে আমাদের চায়নামুখী পূর্বমুখী হওয়া দরকার, খুব জরুরি। উই হ্যাভ নো চয়েস। শোনেন, আমি যতটুকু বুঝি, ফরেন পলিসি শুড বি বেসড অন ইউর ন্যাশনাল ইন্টারেস্ট, নট ওই ম্যালেজ টু অল দ্য ফ্রেন্ডশিপ, নাথিং। ন্যাশনাল ইন্টারেস্ট, আমার ন্যাশনাল যেখানে ভালো হবে সেটা আমি করব। আবার ফিরবো আপনার কাছে, ডক্টর আব্দুল হামিদ। অস্তিত্বের ব্যাপার, এক্সিস্টেন্সিয়াল থ্রেট। জি, ডক্টর আব্দুল হামিদ। একজন একাডেমিশিয়ান, আরেকজন হচ্ছে জেনারেল নিরাপত্তা বিশ্লেষক হিসাবে ওনারা অতুলনীয়। আমি সরকারি চাকরি করি, সুতরাং আমি যুদ্ধ ভয় পাই। আমি মনে করি যে আমি সবসময় কূটনীতির সাফল্য কামনা করি। তবে হ্যাঁ, যেই কিন্তু কূটনীতির সাফল্য যে আপনি কামনা করছেন, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতিও হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। যে আপনার সঙ্গে শত্রুতা করবে, প্রকাশ্যে আপনাকে আগ্রাসী মনোভাব নিয়ে আক্রমণ করতে আসবে, আপনি তার সঙ্গেও বন্ধুত্বের ফুলের ডালা নিয়ে বসে থাকবেন? আমি ফুলের ডালা দিয়ে যদি বসে থেকে অথবা অ্যাক্টিভ থেকে, বসে থাকলে তো আমার কিছুই হবে না। আমি, আমার কথা হচ্ছে কূটনীতিকে আমাদের আগে কাজ করতে হবে, এবং সেটা সঠিক চ্যানেলে। কিন্তু আমার কূটনীতি কাজ করছে না। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এখন এ বাঞ্চ অফ ভেরি গুড অফিসার্স আর দেয়ার। তারা কিন্তু যদি তাদেরকে কাজ করতে দেওয়া হয়, তারা কিন্তু ভালো কাজ করতে পারে। কিন্তু বিগত 16 বছর আমরা জানি আমাদের যে সকল ক্যাডারে, চাকরির সকল ক্যাডারেই কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে পিউরলি অন পলিটিক্যাল বায়াসনেস। ওদেরকে দেখে 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 নেওয়া হয়েছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এডিট ক্যাডারে, যে পররাষ্ট্র ক্যাডারে কি অনেক আজে বাজে মানে আগাছা ঢুকে গিয়েছে। এত সত্ত্বেও যারা এখন মোটামুটি সিনিয়র লেভেলে আছে, মিড সিনিয়র লেভেলে আছে, খুব ভালো অফিসার আছে। আমার মনে হয়, যেমন আমি একজনের নাম বলতে পারি, রিয়াজ হামিদুল্লাহ। সে তার ব্যাচে ফার্স্ট হয়েছিল 15 BCS, এবং হি ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট অফিসার। আমার যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হলো, সেই অধিবেশনে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাথে করে নিয়ে গিয়েছিলেন, কারণ সে জাতিসংঘ কাজ করেছে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে। অ্যাট দি সেম টাইম সে ওই আমাদের ইউএসএতে সে কাজ করেছে,
প্লাসে এই জাস্ট ইমিডিয়েট আগে সে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ছিল এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ওখানে একটা বৈঠক ছিল। সুতরাং এরকম আমি একটা উদাহরণ দিলাম, ভালো অফিসাররা রয়েছে এর মধ্যেও আছে আছে এখন, কিন্তু তারপরও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটুকুন তাদের রোল প্লে করার সুযোগ আছে, আমার মনে হয় কূটনীতিটাকে যদি আমরা শক্তিশালী অবস্থানে নিতে পারি, এই যে যেই বিষয়গুলো ঘটছে এগুলো যে সত্যি না, যে বদনামগুলো ছড়ানো হচ্ছে, যে ওদের যে অল আউট অ্যাটাক আমি বলবো, বিশেষ করে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া প্লাস ওদের ইভেন অ্যাট গভর্নমেন্ট লেভেল তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অল আউট অ্যাটাক যে তারা যেটা করছে এটা যে পুরোটাই যে মিথ্যার উপর ভিত্তি করে, এটার মধ্যে যে সত্যতার লেশ মাত্র নাই, একথা আমাদেরকে মার্কিন জরিপে এসে কেন প্রমাণ করতে হবে, এবং যদি মার্কিন জরিপে এটা প্রকাশ হয়েই থাকে সেটা কেন আমরা এখন আন্তর্জাতিক ফোরামে সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না। আমাদের বিশ্ববাসী জানুক, চায়না জানুক, জাপান, অস্ট্রেলিয়া, এরা সবাই জানুক যে আসলে প্রকৃত ঘটনা কি হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুরা কি বলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এখানে আমরা তো সবসময় ওয়েলকাম করি, আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে আমরা বিদেশি চ্যানেল মিডিয়া যারা যারা আসতে চায় এখানে আমরা তাদের ওয়েলকাম করছি, তারা এসে আমাদের সংখ্যালঘুদের সাথে কথা বলুক, উই আর ওপেন টু দ্যাম, আমাদের এখানে নাথিং টু হাইড। কিন্তু যা কিছু ঘটছে না, ওরা কিন্তু ওদের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এগুলো তারা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে মিথ্যাচার, আর আমরা সত্য কথাটাই কেন তুলে ধরতে পারছি না। সত্য কথা তুলে ধরার মতো সত্য কথা তুলে না ধরবার যত ব্যর্থতা আছে সেটি অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে না, আরো বিভিন্ন মন্ত্রণালয় এটা যাদের সাথে জড়িত আছে, যাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার মধ্যে জড়িত আছে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের অভ্যন্তরে কি ঘটেছে এই বিষয়গুলো তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনাকে ফিডব্যাক করতে হবে, আপনাকে ইনপুট না দিলে আপনার আউটপুট কোত্থেকে আসবে। তাতে আমার কাছে মনে হচ্ছে যে আন্তঃমন্ত্রণালয় যে সমন্বয়, আমাদের যে জাতীয়, আপনি জানেন যে প্রত্যেক দেশেরই একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল থাকে, আমার মনে হচ্ছে যে সে কাউন্সিলটাকে রিঅ্যাক্টিভেট করা দরকার এবং সেখানে নিয়মিত বৈঠক হওয়া দরকার। আমি সামরিক, বেসামরিক, কূটনৈতিক সকল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকে আমাদের এই খারাপ একটা সময়ে, সংবেদনশীল সময়, আমি বলবো যে ভেরি সেন্সিটিভ টাইম, ভেরি ক্রিটিক্যাল টাইম, এই সময়টাতে আমাদের প্রত্যেকটা চ্যানেলকে অ্যাক্টিভেট করা উচিত এবং রাষ্ট্রের এই বিষয়ে আরও বেশি বেশি মনোযোগ দেওয়া উচিত। আবার ফিরবো আপনার কাছে এবং আমাদের আলোচনা চলবে আর একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি দ্বিতীয় বিরতি এবং এটিও যথারীতি 2 মিনিটের। ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি লং মার্চ ও জাতীয় নিরাপত্তা নিয়ে। অধ্যাপক শাহিদুজ্জামান, আবার শুনবো আপনার কাছে। এই যে সার্বিক যে আলোচনাটা হচ্ছে, ভারতের যে আগ্রাসী মনোভাব, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রপারলি বিশ্বের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারছে না, করণীয় কি? খুব দ্রুত। আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা একজন সিজনড সিভিলিয়ান অ্যাডভাইজার দিয়ে হেডেড করা উচিত, এবং করণীয় হচ্ছে আমরা আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকটেড গভর্নমেন্ট আসাটা অনিবার্য। পররাষ্ট্র মন্ত্রণালয়কে একেবারে রিভার্স করে আবার পুরনো স্পিরিটে ফিরে আনার জন্য। কেননা এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যতই আমরা বলি না কেন যে সরকারের কন্টিনিউটি দরকার, কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যেহেতু কোনো জবাবদিহিতা নাই, ফরেন পলিসি অ্যাডভাইজার বলছে আমি যা বুঝি আমি সেটাই করব, আমাকে থাকতে এমন কোনো প্রয়োজন নাই, আমার কথা আমার মতো চলবে, না হলে চলবে না। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হার্ড। অ্যান্ড এই অ্যাটিটিউড নিয়ে তো আপনি ফরেন পলিসি এই ক্রিটিক্যাল সময়ে চালাতে পারেন না। ইটস রিডিকুলাস যে আপনি আরো স্ট্রংলি রিয়্যাক্ট করছেন না। আমরা কেন অ্যালায়েন্সে যেতে পারি না? দেখেন এখন এমন একটা অবস্থা, সবচেয়ে হচ্ছে যে চায়না সম্পর্কে কিচ্ছু জানি না। চায়নায় তিস্তা পর্যন্ত এখনো তিস্তার দায়িত্ব চায়নাকে দেওয়া হয় নাই এখনো, অথচ গত প্রায় 12-13 বছর আগে থেকে ঠিক করা যে পুরা উত্তরবঙ্গের আরবানাইজেশন সেটাও নেবে, আর পুরা উত্তরবঙ্গের মাধ্যমে শিলিগুড়ি করিডোরে ইন্ডিয়া যে ধরনের অ্যাডভেঞ্চারিজম প্ল্যান করতেছে সেটা কাউন্টার করার জন্য চায়নার একটা স্পেসিফিক প্রেজেন্স দরকার। আমরা চায়নাকে যদি অ্যালাই করে এখানে উই হ্যাভ প্রেজেন্স অফ চাইনিজ অ্যাডভাইজার্স ট্রুপস, Chinese planes, that is the only way you can stop this Indian propaganda. চায়না আমরা বাংলাদেশকে যে বলে না যে তোদেরকে আমরা বানিয়ে দিয়েছি, পাকিস্তানের সঙ্গেও কি আমাদের সুসম্পর্ক? তো আমাদের সম্পর্ক থাকবেই, সেটা তো একটা নারীর সম্পর্ক, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। যতই বলা হোক না কেন পাকিস্তান আমাদের পাশে থাকবেই, ওরা আমাদেরকে যা দরকার প্রয়োজন সব কিছু দিবে, কিন্তু পাকিস্তানের সেই আর্থিক সামর্থ্য নেই, কিন্তু সামরিক কিন্তু পাকিস্তানের একটি জাহাজ আসার পর ইন্ডিয়ান মিডিয়াতে ভালো, লেট দেম স্ক্রিম, ওটাই তো আমরা চাই। লেট দেম বার্ন, লেট দেম স্ক্রিম, লেট দেম কমপ্লেইন, দ্য ওয়ার্ল্ড উইল নো যে এরা কি আনসিভিলাইজ, যে একটা জাহাজ আসছে, জাহাজ আসার ব্যাপারে ইয়ে করে। আমাদের কোনো সাবমেরিনস বে অফ বেঙ্গলে চলাচল করতে পারে না। আমাদের সাবমেরিন বেসটা ডেভেলপ করতে হলে সেখানে চায়নাকে দরকার। চায়না তো আমাদের সাবমেরিন বেস করে দিয়েছে। সোয়াচ অফ, আপনি দেখেন এই যে কয়দিন আগে শিপিং ভেসেলস দুটো আমাদের টেরিটরি থেকে নিয়ে গেছে। আমাদের নেভাল সাপোর্ট দরকার সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে। আমরা এখন দেখতে চাই ফরেন মিনিস্ট্রি মাস্ট হ্যাভ দ্য গাটস টু সে যে উই ওয়ান্ট টু সি চাইনিজ শিপস, নেভাল শিপস আমাদের পোর্টে আসুক, আমাদের ম্যারিটাইম বাউন্ডারিতে আসুক। আমাদের একটা সোয়াচ অফ নো গ্রাউন্ড আছে মাটির নিচে, অনেক দূর সমুদ্রের নিচে, ওইখানে লেট আস সি চাইনিজ সাবমেরিনস। এইসব জিনিস নিয়ে কোনো আলোচনা পর্যন্ত হয় না। ওই আমাদের একটা অথর্ব ইনস্টিটিউট রয়েছে বিস, এটা কোনো কাজের না, একটা সম্পূর্ণ ইট ইজ এ পাবলিক রিলেশনস আউটপোস্ট অফ আওয়ামী লীগ। এখনো এটা আওয়ামী লীগের সেবাদাস হিসাবে কাজ করতেছে। আমাকে দাওয়াত দিছে পাপুয়া নিউ গিনির প্রাইম মিনিস্টার আসবে বক্তৃতা দিতে, আপনি আসুন। এই দিস ইজ মাই ফার্স্ট ইনভিটেশন। কি পাপুয়া নিউ গিনির ইয়ে আসবে, বক্তৃতা শুনতে আসবে? কত স্টুপিড হতে পারে! অথচ ওইখানে আমাদের এইসব ক্রিটিক্যাল ইস্যুস নিয়ে দিনের পর দিন এই আলোচনা, সিকিউরিটি ইস্যুস, জেনারেল শুড হ্যাভ বিন দেয়ার অ্যান্ড উই শুড হ্যাভ ব্রেইন স্টর্মিং সেশন যে ইন্ডিয়াকে কিচ্ছু হয় না। একটা মেজর জেনারেল বসে বসে ওইখানে ভায়োলিন বাজায়, এই হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ জেনারেল আমিনুল। আমি একটু এতে যাব, মানে পার্সপেক্টিভে যাব। এই জন্য পাকিস্তান কিন্তু বাই দিস টাইম 71 ওয়ারের পরে 87-88-এ এক্সারসাইজ অপারেশন ব্রাস্ট্যাক বলে একটা অপারেশন জেনারেল সুন্দরজি লঞ্চ করে দিয়েছিল। ওই যে সিন্ধের উপরে যে বেলিটা আছে ওখান দিয়ে পাকিস্তানকে 2 ভাগ করে দেবে, এটা কিন্তু অল সেট। সেই সময় তারা এক্সারসাইজ করতেছিল, অনুশীলন করতেছিল ওই রাজস্থান সেক্টরে আর কি, এবং সব ট্যাঙ্ক, আর্মার প্লেন সব কিছু ছিল, এবং দে আর ক্যারিং অ্যামুনিশন। পাকিস্তান এটা প্রথমে খেয়াল করতে পারে নাই। পরে আমেরিকা ইন্টেলিজেন্স পাকিস্তানকে জানাচ্ছে তোমাদের কিন্তু ঢুকে যাচ্ছে তোমাদের ভিতরে, পাকিস্তান 2 ভাগ করে ফেলবে।
পাকিস্তান গট দি হিন্টস, তখন তাদের ওই আর্মার ফরমেশনগুলো, উপরে ফরমেশনগুলো সাউথে নিয়ে আসলো এটাকে স্টপ করার জন্য। বাই দ্যাট টাইম পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন করে ফেলেছে, কিন্তু এটা পাবলিক করা হয়নি। তখন তারা পাবলিক করে দিল, সো হোয়াট, উই হ্যাভ গট নিউক্লিয়ার। যেমনই নিউক্লিয়ারের কথা বলছে, ইন্ডিয়া একদম হয়ে গেল, শুয়ে, মানে আর কোনো ঝামেলা করে না। ওর পর ইন্ডিয়া ঝামেলা করে না। দুটো কারণে পাকিস্তান ঠিক আছে আজকে, একটা হলো নিউক্লিয়ার ওয়েপন, আর একটা চাইনিজ সাপোর্টে পাকিস্তান। আপনি কি জানেন ওই যে করিডোরটা যেটা করেছে ওয়াদার পোর্ট থেকে এ পর্যন্ত $60 বিলিয়ন দেওয়া হয়েছে, এখানে আরও দেবে। চাইনিজ ট্রুপসরা ওখানে সিকিউরিটি প্রোটেকশন দেয়, ওখানে তারা ইন্টারন্যাশনাল সিটি করেছে, ইন্টারন্যাশনাল পোর্ট করেছে, ওই ইপিজেড করেছে, ইকোনমিক জোন করেছে ওয়াদারে, এবং হিউজ। দিস ইজ হোয়াট ইজ ডেটারিং ইন্ডিয়া। পাকিস্তানের কোনো উপায় ছিল না তো, পাকিস্তানের তো টাকা পয়সা নাই তো, অর্থনৈতিকভাবে খুব দুর্বল তারা। কিন্তু আমাদেরকে এরকম একটা কিছু করতে, খুঁজে বের করতে হবে। এবং প্রেসিডেন্ট জি, আমার এখনও খেয়াল আছে 77-এ আমরা একই প্লেনে আমরা চায়নাতে গিয়ে চলে গেলাম, প্রেসিডেন্ট জি বার্মাতে ল্যান্ড করলেন, ওই একই প্লেনে আমরা যাচ্ছিলাম, বিকজ হি ওয়ান্টেড টু এস্টাবলিশ স্ট্রং রিলেশনশিপ উইথ চায়না। 77 উনি চায়নাতে গেছিলেন, ফার্স্ট ট্রিপ টু এস্টাবলিশ রিলেশন উইথ চায়না। এটা আমরা যখন ওখানে ট্রেনিং করি, তখন প্রায় দিনই দেখাতো যে প্রেসিডেন্ট ভিজিট টু চায়না ইন 77। এখনও ওইটা এখনও কন্টিনিউ করতেছে। ওর পরে চাইনিজ সিজিএস আসলেন, চাইনিজ সিজিএস মানে চিফ অফ জেনারেল স্টাফ। হি ইজ দ্য চিফ অফ, মানে অল সার্ভিসেস, হি ইজ দ্য চিফ, একদম নাম্বার 1 অফ অল সার্ভিসেস, পিএল-এর এন্টার চিফ উনি কেম টু। আমার এখনও মনে আছে জেনারেল মান্নাফ সিজিএস ছিলেন, এখনও মনে আছে ওনারা আমরা এই আপনার আমাদের এই যে ন্যাশনাল গার্ডেনে আমরা একটা ডিনার এবং লাঞ্চের অর্ডার, আমি একটা ইউনিটের কোয়ার্টার মাস্টার ছিলাম, আই হ্যাড টু কালেক্ট সো মেনি থিংস ফর হিম। তখন খুব বাচ্চা অফিসার ছিলাম, বাট আই রিমেম্বার যে ওই সময় অ্যারেঞ্জমেন্টে আমি ইনভলভ ছিলাম, বিকজ দ্যাট ওয়াজ দ্য ওয়ে আউট, উই হ্যাড নো চয়েস। এই আর্মিতে প্রত্যেক সপ্তাহে একটা কু হতো, এগুলো কারা করাতে আপনারা সবাই জানেন এটা, ইউ অল নো ইট। লেটস ফেস দি ফ্যাক্ট, দিস ইজ এ রিয়ালিটি। উনি প্রথম ডিভিশন রেজ করলেন বাংলাদেশে, 9 ডিভিশন রেজ করলেন, তারপরে আস্তে আস্তে 7 ডিভিশনে গেল, এখন 10 ডিভিশন আমাদের আর্মি আছে, 12 ডিভিশন আর্মি টুডে। আমরা এত ভয় পাবো কেন? আমাদের বড় একটা বিডিআর ফোর্স আছে, আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে, আমাদের বড় একটা আনসার বাহিনী ফোর্স আছে, ছাত্ররা আছে, দেশের জনগণ হতে হবে। আমাদেরকে ইন্টিমেট মিলিটারি রিলেশন ডেভেলপ করতে হবে। আমি অ্যালায়েন্স না বললেও চায়নাকে আমাদের অ্যালায়েন্স হিসেবে নিতে হবে, এবং যতটুকু পারা যায় মডার্ন এয়ারক্রাফট নিয়ে আসতে হবে। একটা কথাবার্তা চলতেছে, মডার্ন এয়ারক্রাফট কিছু আসবে বোধহয়, ওই যে চায়না পাকিস্তানের একটা তারা ওই যে ওই G17 ওইটা বোধহয় আসতে পারে, অথবা ফ্রান্স রাফায়েলের কথা ছিল, আনডিসাইডেড আছে আর কি, বাট হচ্ছে। আই হ্যাড এ টক উইথ দ্য এয়ার চিফ দ্য আদার ডে, দে আর থিঙ্কিং। আমার মনে হয় যে এই যে আলোচনাটা চলছে, এটা তড়িৎ করে একটা পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। এটা কিছু দেখাতে হবে, জি, একটা কিছু স্ট্রং কিছু দেখাতে হবে। তৈলেই তারা ওই যে পাকিস্তান যেরকম দেখিয়েছিল যে লজ্জাবতী লতার মতো তারা চুপসে গিয়েছিল, সেভাবে যাবে। ডক্টর হামিদ, ধন্যবাদ। এই যে আলোচনাগুলো আমি বরং বলার চেয়ে ওনাদের কথা খুব মন দিয়ে শুনছিলাম। ওনাদের দুজনের কিন্তু একই পয়েন্টে এসে মিলে যাচ্ছে আর কি। এবং রাইটলি ওনারা বলেছেন যে আমরা যে ভয় পাই না, আমরা যে দুর্বল না, সেটা আমাদের কূটনৈতিকভাবে, সাথে সাথে আমাদের মিলিটারি প্রস্তুতি প্লাস আমাদের যে রণকৌশল, এগুলো আমাদের স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলি, সেই কৌশলগত দিক থেকে আমাদের সেই প্রস্তুতি শুধু নিলে হবে না, আমরা যে প্রস্তুত এটা যাদের বোঝার দরকার বেশি তাদেরও বুঝতে হবে যে না, ওরা কিন্তু তৈরি হয়ে আছে। সুতরাং যেখানে সেখানে পা দেয়া যাবে না, যেখানে সেখানে হাত ঢুকানো যাবে না। মালদ্বীপের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র, যেটা আলোচনা হলো, এই ক্ষুদ্র একটা রাষ্ট্র সেটা না বলে দিয়েছে। নেপালের মতো একটা রাষ্ট্র না বলে দিয়েছে। আমরা তো মালদ্বীপ এবং নেপালের তুলনায় অনেক বড়। আমার পপুলেশন সাইজ, আমার মানুষের মনের বল এবং আমার সব কিছু, ইন অল রেসপেক্ট, ইন অল ক্রাইটেরিয়া, উই আর বিগার দ্যান দোজ টু কান্ট্রিজ, এবং এদের কম্বাইন্ড যে তার চেয়েও আমি অনেক বড়। সবচেয়ে বড় কথা যে এটা এখন পরিষ্কার যে যুদ্ধের প্রধান যে বিষয়টা লাগে রণকৌশলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা যুদ্ধ করবে সৈনিকদের মনোবল। আমি যদি বাংলাদেশের 20 কোটি মানুষকে যদি সৈনিক মনে করি, তাহলে আমাদের কিন্তু সাহস এবং মনোবলের কোনো রকমের ঘাটতিও নেই, কমতিও নেই। কিন্তু এই যে আমাদেরকে, আমি এখনও বিবেচনা করি, বিশ্বাস করি যে কূটনীতিতে আমাদের, কারণ আমরা যদি
সে হুদায়বিয়ার সন্ধির কথা যদি আমি মনে রাখি, মানে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল বিরাট একটা পরাজয়, আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে নবীজি কেন, এবং অনেক সাহাবী কিন্তু খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন যে তিনি কেন এরকম একটা একপক্ষীয় চুক্তিতে গেলেন, এরকম একটা সন্ধি স্থাপন করলেন। অনেকেই বিদ্রোহ করেছেন অনেকে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে নবীজি কোনো রক্ত ক্ষয় না করে কিন্তু এটাই মক্কা বিজয়ের দ্বার খুলে দিয়েছিল। আলটিমেটলি মক্কা বিজয় ওইটা ছিল একটা সূচনা। এখন আমি মনে করি যে কূটনীতির যে, কারণ ভারত এখানে যে প্রপাগান্ডাগুলো চালাচ্ছে, যে মিথ্যাচারের যে ব্যবসা শুরু করেছে, এটা আমি মনে করি যে যতটুকু না পলিটিক্যাল রিজনস, তার চেয়ে বেশি এখানে ওদের কাজ করছে বাণিজ্যিক স্বার্থ। ভারতের বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে ওদের বিরাট কিন্তু একটা বাণিজ্যিক স্বার্থ। আপনি দেখবেন যে একটা গত নির্বাচনের আগে একটা রিপোর্ট এসেছিল যে ভারত, আমি নিজেও বিশ্বাস করিনি যে এরা হচ্ছে রিমিটেন্সের দিক থেকে বাংলাদেশে হচ্ছে ওদের সেকেন্ড মানে লার্জেস্ট সোর্স, $1 বিলিয়ন বাংলাদেশ থেকে ওরা নিয়ে যাচ্ছে। আমি একবার যাচ্ছিলাম ওই যে ইয়েতে, ভারতে কাশ্মীরে বেড়াতে গেলাম, তো ঢাকা দিল্লি যে আমাদের যে ফ্লাইট আছে বাংলাদেশ বিমানে, টু মাই সারপ্রাইজ আমি দেখলাম যে 90% প্যাসেঞ্জার হচ্ছে সব ইন্ডিয়ান, যারা ওই যে ইট ওয়াজ থার্সডে, ওরা থার্সডেতে এখান থেকে চলে যায়, এবং সব হচ্ছে এই ফ্লাইটে হচ্ছে সবই হচ্ছে, কারণ বাংলাদেশ বিমানের পয়সা ওদের বিমানের চেয়ে একটু কম থাকে। তো আমি দেখলাম সবই তো দেখি হিন্দি ভাষায় কথা বলে, এখানে কোনো বাংলাদেশের প্যাসেঞ্জার নাই, যাচ্ছে কিন্তু বাংলাদেশ বিমানে। তখন আমি বুঝলাম যে এই লোকগুলো কি পরিমাণ লোক, মানে এই দেশে কাজ করে, যারা এরকম বিমানের প্রত্যেক উইকেন্ডে যায়, আবার উইকেন্ড কাটিয়ে এখানে আসে, তার মানে তারা হিউজ আর্ন করে এখানে। এই যে তাদের একটা বাণিজ্যিক স্বার্থ, প্লাস যেগুলো আপনার পচনশীল যে সকল পণ্য আছে, দ্রব্য আছে, এগুলোর জন্য অনেক দেশে আজকাল এগুলা এক্সপোর্ট করা যায়, কিন্তু বাংলাদেশ সবচেয়ে ওদের কাছের রাষ্ট্র, সেখানে খরচও কম, আবার এগুলাকে কোল্ড স্টোরেজও রাখতে হয় না, কোনো কিছুই করতে হয় না, তার স্টোরেজ ইয়ের দরকার নাই, খরচ বেঁচে যায়। এসব কিছু মিলিয়ে আমরা যখনই, এবং তাদের বাংলাদেশের যে পণ্য মূল্যটা, এটা কিন্তু ভারত কিন্তু স্থির করে তাদের নিজেদের শর্ত মতে, যে আমার যখন পেঁয়াজের ক্রাইসিস, তখন সে পেঁয়াজ দেবে না, অথবা দিলে আমার ডলারে আমার দামে কিনতে হবে। আর যখন আমার চাষিরা পেঁয়াজ থেকে ক্ষেত থেকে পেঁয়াজ নিয়ে আসে, যখন একটু পয়সা পাবে তখন কিন্তু তারা ভর্তি করে দেবে। ওই পানির মতো একই কাহিনী, পানির মতো সেই একই কাহিনী, যে পানি যখন দরকার হয় না তখন তারা ছেড়ে দেয় সব। এখন আমরা তিস্তার জন্য হাহাকার করছি, কিন্তু সেই তিস্তায় আমাদের গত বন্যার সময় দেখা যায়, সকল বন্যায় দেখা যায়, সেই তিস্তায় আমাদের জন্য একটা বিরাট বোঝা হয়ে যায়। এই যে বাণিজ্যিক স্বার্থটা, এদের বাণিজ্যিক স্বার্থটা ক্ষুণ্ণ হচ্ছে বলেই যত ভারতীয় প্রপাগান্ডার এটার মূল ভিত্তিতে এত আনন্দ নিয়ে ওরা কাজ করেছে 16টা বছর। আপনি খুব স্বাভাবিক, আপনি যখন 16 বছর যদি আপনি দীর্ঘ সময়, কিন্তু 16 বছরে যদি আপনি সব কিছু এমনভাবে একতরফা একপক্ষীয়ভাবে পেতে আপনি মনে করেন যে ইট ইজ ইউ রাইট, আপনার এটা অধিকার হিসাবে আপনি নিয়ে এনেছেন। আমি একটা অবৈধভাবে একটা ঘর বাড়ি দখল করে থাকলেও তো 12 বছর পরে আমার একটা মানে ওই রাইট অফ পসেশন আমার একটা চলে আসে। তো সেখানে আপনি একজন ক্ষমতায় থাকবে আজীবন, এটা ছিল তার স্বপ্ন, আর আরেকজনে যে হচ্ছে তুমি ক্ষমতায় থাকো এবং আমি যা বলি তাই শোনো, আমি যা করতে বলি তাই করো, তাই করেছে। আপনি দেখেছেন ইলেকশনগুলোর আগে এই যে প্রথম যে ইলেকশনটা হয় 14তে, ভারতীয় কূটনীতিক যিনি আগে বাংলাদেশে এখানে ছিলেন হাই কমিশনার, তিনি তখন দিল্লিতে, তিনি এসে আমাদের প্রয়াত এরশাদ সাহেবকে কিভাবে উনি ওখানে কনভিন্স করে পারসিউ করে উনি ইলেকশনে যেতে রাজি করালেন। এবং সেই সময় যদি এরশাদ রাজি না হয়, তাহলে কিন্তু তখন পর্যন্ত বিএনপি এত দুর্বল অবস্থানে যায়নি। এরপরে না মারধর করে আপনার বিএনপিকে কাবু করে ফেলেছে। তখন পর্যন্ত কিন্তু শুধু বিএনপি না, মানুষ সব কিছু কিন্তু বিএনপি পক্ষে ছিল, শক্তিশালী ছিল, কিন্তু ওই একটা দিয়ে তখন কিন্তু কাবু করেছে। 16 বছরে আপনি সব করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে। এখন কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সেটা আপনি কূটনীতি আগে চেষ্টা করব, কূটনীতি যদি সফল না হয়, কিন্তু কূটনীতি যে চেষ্টা চলছে এই চেষ্টা পর্যাপ্ত না। আপনাকে সঠিক উপায়ে সঠিক যারা আয়ুর্বেদিক মানে প্রতিবাদ চলছে, এক্স্যাক্টলি আপনাকে যেখানে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক লাগবে সেখানে প্যারাসাইটিক কাজ হবে না, যখন যেটা লাগবে সেটাই দিতে হবে, সেটাকে কাজ করতে দিতে হবে। সেই কাজে যদি না হয় তাহলে আমাদের বিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকরা যেটা বলেছেন যে ওরা যাতে বুঝে যে আমরা একা না, আমরা অসহায় না, এবং আমাদের শক্তির তাদেরকে জানান দিতে হবে, দরকার হলে ভাড়া করা শক্তি নিয়ে আসতে হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি শেষ বিরতি এবং এটিও 2 মিনিটের, ফিরব এক্ষুনি, আশা করি সঙ্গেই থাকবেন। এসএটিভি সংলাপে আবার ফিরে এলাম এবং আমরা আছি লাস্ট পর্বে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচ্য বিষয় লং মার্চ ও জাতীয় নিরাপত্তা। আলোচনা শুনছিলাম ডক্টর আব্দুল হামিদের। আবার ফিরব জেনারেল আমিনুল করিম আপনার কাছ থেকে। বলাই হয় যে প্রতিরক্ষা ক্ষেত্রে পরিস্থিতি আঁচ করে মানে সাবধানের কোনো মাইন নেই। তো আমরা তো পরিস্থিতি আঁচ করতে পারছি, আপনাদের প্রত্যেকের কথাই কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। তো সবশেষ মানে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের রণকৌশলটা কি হওয়া দরকার? আমি প্রথমে বলেছিলাম যে রণকৌশলটা ইট অলওয়েজ ফ্লোজ আউট ফ্রম দ্য রাজনৈতিক নির্দেশনা থেকে এটা ফ্লো আউট করে। রাজনৈতিক নির্দেশনা না থাকলে এটা ভুল হয়ে যাবে, এটা বুঝতে হবে আমাদের। এখন কথা হলো কি যে এই জিনিসটা হলো পলিটিক্যাল লিডারশিপ এবং মিলিটারি লিডারশিপ বা সিভিল লিডারশিপ, ব্যুরোক্রেসি, এটা একটা বটম আপ অ্যাপ্রোচ হতে পারে, টপ ডাউন হতে পারে। দেখেন কোথাও গিয়ে এটা ইন্টারফেস করবে। যেমন আমাদের এখানে আছে ধরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, যারা ডিপ্লোম্যাসি ডিল করতেছে, মিনিস্ট্রি অফ হোম, যারা আভ্যন্তরীণ সিকিউরিটি ডিল করতেছে, আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন আছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে, তারা ডিফেন্স সার্ভিসগুলোকে ডিল করতেছে। পলিটিক্যাল ডিরেকশন আসবে ক্যাবিনেট থেকে, পলিটিক্যাল মাস্টার্স থেকে আসবে, পার্লামেন্ট থেকে আসতে হবে। সেদিন একটা ইলেক্টেড পার্লামেন্ট থাকলে আমাদের শক্তি অটোমেটিক বেড়ে যেত, ওইটাই অনেক কিছু কভার করে ফেলতো। কিন্তু পিপল উইল আছে এই সরকারের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, সব কিছু আছে, ইনস্টিটিউশনালাইজ তো হচ্ছে না এটা। পার্লামেন্টে গেলে এতভাবে সুন্দরভাবে ডিসকাশন হতো না, ওদের প্রোপাগান্ডা কোথায় উড়ে যেত না। কিন্তু তারপরেও তো প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ভেরি গুড অ্যাপ্রোচ। হ্যাঁ, সব রাজনৈতিক দলগুলো ডেকেছেন, সব রিলিজিয়াস লিডারদের ডেকেছেন। খুব ভালো একটা ইনিশিয়েটিভ। লং মার্চ হচ্ছে খুব ভালো একটা ইনিশিয়েটিভ, খুবই ভালো, অত্যন্ত ভালো। এই যে আমরা কিছু কথাবার্তা বলছি এটাও ভালো, বাট আমাদের প্রোপাগান্ডা, কাউন্টার প্রোপাগান্ডাকে আরো স্ট্রং হতে হবে। আজকাল মিলিটারি কিন্তু উইদাউট মিডিয়া কাজ করতে পারে না, মিডিয়া সাপোর্ট ছাড়া মিলিটারি কাজ করতে পারবে না। আজকাল যুদ্ধবিদ্যাটা হচ্ছে সব কিছু মিলাই করতে হবে। ওই মিডিয়া আসবে ওখানে, ওখানে রাজনৈতিক দর্শন আসবে, ওখানে পার্লামেন্ট আসবে, ওখানে ফরেন পলিসি ওখানে আসবে, ওখানে সিভিল এভিয়েশনও আসবে, অয়েল সাপ্লাই আসতে পারবে, ফুয়েল সাপ্লাই আসতে হবে, এখানে ফুড সাপ্লাই আসতে হবে, এখানে সব কিছু আসবে এখানে। আচ্ছা, আপনি যেটা বলছেন আমি কংক্রিটলি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, সেটা হলো ডিপ্লোম্যাসিকে আমাদের আরও অ্যাক্টিভ হতে হবে। এটা আমরা মোটামুটি এই হাউসে সবাই একমত হয়ে গেলাম। আরও অ্যাক্টিভ হতে হবে, একটু
প্রোঅ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্ত প্রতিবাদ আমি বলবো না যে আক্রমণ করে বসতে হবে না, বাট ওই কথাটাকে পোলাইটলি ফার্মলি বলতে হবে, স্ট্রংলি বলতে হবে। আমরা তো উই আর অন দ্য রাইট সাইড অফ দি হিস্ট্রি। আমরা তো কোনো গন্ডগোল করি না, আমরা কোনো হিন্দুকে পারসিকিউশন তো দুই একটা লোকাল ইনসিডেন্ট হতে পারে, বাট স্টেট পলিসি হিসেবে তো আমরা এটা মেনটেন করি না। বাট একটা সিঙ্গেল ঘটনাও নাই যে একটা ঘটনা নাই। গভর্নমেন্ট অ্যাটেন্ড করে নাই। করে নাই, হ্যাঁ, সেটাই নিয়ম। এবং আমাদের বিজয় ব্যবস্থা কাজ করতেছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? আচ্ছা, সেটা একটা দুঃখজনক ঘটনা, ফাইন, বাট তারপরে আপনাকে ওইখানে কূটনীতিকে স্ট্রং হতে হবে। বিকজ আমরা উই আর অন দি রাইট পাথ, দ্য রাইট ট্র্যাক, উই আর টকিং দ্য ট্রুথ, উই আর টেলিং দ্য ট্রুথ, উই আর মেনটেনিং দি হিউম্যান রাইটস ভ্যালুয়েশন। হয়নি এখানে একটা ইউএন সিস্টেম, ইউএন রেগুলেশন আছে যে হিউম্যান রাইটস ভ্যালুয়েশন হলে পারে আর একটা স্টেট ইন্টারফেয়ার করতে পারে, এটা একটা ইট ইজ অ্যালাউড। তাহলে ইন্ডিয়াতে তো কত মুসলমানকে পারসিকিউশন করতেছে, তো আমরা কি বলতে যাচ্ছি? আজকে আমি একটা ভিডিও দেখলাম, এই 3 জন মুসলিম ছাত্রকে জোর করে বলছে তুই বল আল্লাহ বাদ দে, আল্লাহ বলতে পারবি না, কি জয় শ্রীরাম বল। আরে দ্য ভিডিও তুমি আমার যেখানে আপলোড করা আছে আমার এখানে, দ্যাট ইজ নট দ্যাট এ পারসিকিউশন। আপনি রিলিজিয়াস ব্যাপারে আপনি জোর করতে পারেন না কাউকে, তো এগুলোকে আমরা বলতে পারতেছি না, আমরা কি বলতে গেছি ওগুলা? দিস ইজ দ্যার ইন্টারনাল ম্যাটার, ওইটা ইউএন দেখবে। আমরা বলতেই পারি অ্যাজ এ নর্মাল থিং, বাট হোয়াই আর দে ইন্টারফিয়ারিং ইনটু আওয়ার ম্যাটার ইন এভরিথিং? মানে পুরো নাক ঢুকিয়ে রেখেছে, বলানো তো মানে খুব সীমিত। হ্যাঁ, রাইট। আচ্ছা, তারপরে আমাদেরকে যেটা করতে হবে, ডেটারেন্স বিল্ড আপ করতে হবে। ডক্টর হামিদ যেটা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। ডেটারেন্সটা হচ্ছে এমন একটা জিনিস, এতে তিনটে এলিমেন্ট থাকতে হবে। আপনার পাওয়ারটা থাকতে হবে, আসল পোটেন্ট পাওয়ার থাকতে হবে। রাইট। আপনার স্ট্রং আর্মি থাকতে হবে, এয়ারফোর্স থাকতে হবে, সিভিল ফোর্স থাকতে হবে, মানুষের উইল পাওয়ার থাকতে হবে, এবং এই জিনিসটা কমিউনিকেট করতে হবে টু ইয়োর অ্যাডভার্সারি, এবং তারা যেন এটা বিশ্বাস করে সত্য কথা। এটা ডেটারেন্সের তিনটে এলিমেন্ট। আপনার পাওয়ারটা পোটেন্ট অ্যাকচুয়ালি থাকতে হবে, এটাকে কমিউনিকেট করতে হবে, এবং শত্রু যেন বুঝে এটা আসলে সত্যি, তারা আমাদের হিট করে বসতে পারে, অ্যাটাক করে বসতে পারে। ব্লাফ যদি আপনি দেন তাহলে হয়তো ওটা ডেটারেন্স হবে না। ডেটারেন্সে অনেক থিওরি আছে, যেমন কিসিঞ্জার থিওরি দিয়ে গেছে, অনেকে দিয়ে গেছে, যাই হোক, বাট ডেটারেন্সের তিনটা মেন ফর্মুলা। তো আমাদেরকে ওইখানে যেতে হবে, ইন্ডিয়াকে বোঝাতে হবে যে উই আর নট এ উইক স্টেট ম্যান। আমাদের 12টা ডিভিশন আছে, আমাদের নেভি সাবমেরিন আছে, আমাদের নেভির আমাদের তো যথেষ্ট শিপ আছে, আমাদের এয়ারফোর্সটা আমরা উই আর ইন দ্য প্রসেস অফ ইমপ্রুভিং। এয়ার ডিফেন্স আমাদের ডেভেলপ করে গেছে অনেকখানি, আমাদের ভালো প্যারামিলিটারি ফোর্স আছে। বিডিআর যে বিগ ফোর্স, বাট লিডারশিপ ক্রাইসিস। আমরা এতদিন বিডিআর, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ইজ দ্য ব্লাডিয়েস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি বিডিআর এর কথা বলেছেন, ওখানে আরো একটা ক্রাইসিস, তাদের সীমান্তে থাকার কথা, তারা শহরে আইসা দোকান চেক করে। এখন তো চলে গেছে, এখন এতে চলে, মানে ওই দিকেই পাঠানো উচিত বর্ডারে। বিডিআর এর কিন্তু অনেক ওয়েপেন, ভালো ওয়েপেন আছে এখানে, আর্মির মতো ওয়েপেন আছে তাদের। আমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যে ওয়েপেন, ওই সমস্ত কিছু তাদের কাছে আছে। ট্রেনিং করতে হবে এবং তাদের মনোবলটা চাঙ্গা করতে হবে, আর শহর থেকে তাদের সীমান্তে নিয়ে যেতে হবে। সীমান্তে গেছে, এখন যাচ্ছে, তারা কাজ করতেছে। বাট আমি যেটা ভয় করতেছি, ইন্ডিয়াতে কিছু করতেছে কেন, তার নিশ্চয়ই একটা পিছনে একটা খারাপ উদ্দেশ্য আছে, এটা আমার মন বলতেছে। আই মে বি রং, আই মে বি টোটালি রং। আমাদেরকে আরো শক্তভাবে আমার রুখে দাঁড়াতে হবে, বলতেছে যে কিছু একটা তারা করবে, নাহলে এত কিছু করতেছে কেন? জি, এটা তারা এক্সকিউজ চাচ্ছে, এবং ওইটার জন্য আমাদের রেডি থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পুরোপুরি রেডি থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি দুটা পয়েন্ট আমি মিন করতে চাই। দেখেন, আমাদের এখানে, আমাদের কালচারে ইয়াঙ্গার জেনারেশনকে আমরা প্যাট্রোনাইজিং ইয়েতে দেখি, যে তারা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাক, ইয়ে করো, ম্যাচিওর হইলে তখন কথা বলবা। এবং ওরা আমাদের কাছ থেকে সব সময় একটা রিজেকশন টোন পায়, যে এই যে এত বড় বিপ্লব হয়ে গেল, আমরা ইউ গো ব্যাক টু ইয়োর বুকস, এই অ্যাটিটিউড। ওয়েস্টার্ন কালচারে কিন্তু এই অ্যাটিটিউড নাই। দ্য ইয়াঙ্গার জেনারেশন উইল কল দ্য এল্ডার ম্যান মিস্টার সো অ্যান্ড সো। হ্যাঁ, আপনাকে বলবে মিস্টার আপনিও তাকে বলবেন। আমি যখন বলবো আঙ্কেল বলবো আপনাকে, একটা ইয়াং হলে, ও বলবে মিস্টার সো অ্যান্ড সো। ওর ভিউ, পারসেপশন, বিলিফ সিস্টেম সে রেসপেক্ট করে, এবং ওল্ডার জেনারেশন ওই ইয়াঙ্গার জেনারেশন রেসপেক্ট করে। এই কারণে কিন্তু ওয়েস্টার্ন কালচারে ইউ উইল সি প্রাইম মিনিস্টার্স, ক্যাবিনেট মেম্বার্স, পাওয়ারফুল পিপল উইদিন দ্য এজ অফ 40-45 এর মধ্যে চলে আসে। আমাদের কালচারে হয় না। এখন এই যে ইয়াঙ্গার জেনারেশন যে বেরোয় আসছে না, দে হ্যাভ ডিসকভার্ড, তারা বুঝে গেছে যে ওল্ডার জেনারেশন মারাত্মক ভুল করে, মারাত্মক বেইমানি করে, মারাত্মক মুনাফেক। এটা ওদের মাথায় ঢুকে গেছে, বুঝছেন? এটা সরাতে পারবেন না। সো ইউ বেটার লার্ন টু রেসপেক্ট দ্য ইয়াঙ্গার জেনারেশন। ইয়াঙ্গার জেনারেশন
এই ভারতের সাথে আপোষ কমিউনিটি চায় না, দে ওয়ান্ট হেড অন কলিশন। আরেকটা নেক্সট পয়েন্ট যেটা আমি রেজ করতে চাই, ইন্ডিয়া ডাজ নট বিলিভ ইন দ্য ফ্রিডম অফ বাংলাদেশ। এটা প্রমাণিত। আমরা 15 বছর ধরে, এর চেয়ে বেশি তো আর ইন্ডিয়াকে দেয়া যেত না। তো ইন্ডিয়া মাঝে মাঝে বলতো যে আমরা ওই বাংলাদেশ যে স্যাক্রিফাইস করছে বা ওই যে নর্থ ইস্টের সিকিউরিটি দিয়ে, এই কারণে রেসপেক্ট করা উচিত বাংলাদেশকে। এটা ছিল আইডিয়ালি তাদের করা উচিত। তারা বলতো এটা মিডিয়া, কিন্তু করে নাই। দে বিলিভ ইন দ্য এন্ড অফ বাংলাদেশ। তারা বলে, ফরেন মিনিস্টার বইলাই দিচ্ছে একদম, দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ এ থ্রেট টু দ্য সিকিউরিটি অফ দ্য নর্থ ইস্ট। সুতরাং আমাদের পলিসি মাস্ট অলওয়েজ বি টু ব্রেক আপ ইন্ডিয়া। আমি এটা পাবলিকলি বলবো না, কিন্তু আমি বলছি, আমি আমি টিএসসিতে বলছি সাহস করে, যখন আমি ডক্টর মাহমুদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, ইন দিস হিউজ অডিটোরিয়াম আই সেড ইট টু, আমার ভিতর থেকে আসছে যে আমাদের অস্তিত্বের একমাত্র উপায় হচ্ছে ভারতের ভাঙন। ভারতের ভাঙন হচ্ছে ওই কাছে জনতলের ছেলেমেয়েরা ছিল, আমার মনে ওরা অনেকে শুনছে, চুপ হয়ে শুনছে। হ্যাঁ, কারণ এই নর্থ ইস্ট এটা আমাদের হওয়ার কথা ছিল। এবং আমি জানেন 70-80 বছর পরে পরে ম্যাপ চেঞ্জ হয়। হ্যাঁ, নিউ ইন্টারন্যাশনাল সিস্টেম এমার্জেস, ভাঙন ধরে নতুন বাউন্ডারি সৃষ্টি হয়। এই যে নতুন ইন্টারন্যাশনাল সিস্টেম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছে, এটা প্রবাবলি উইল বি মোর ডিউরেবল, কারণ এখানে ফর্মালি কলোনিয়ালিজম এন্ড হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা দেখি রাষ্ট্রের সীমান্ত বদলাচ্ছে। আপনার রাশিয়া বদলাইছে, ইসরায়েল বদলাচ্ছে, ইউরোপে বদলাইছে, এবং আমাদের এখানে ইন্ডিয়া ওয়ান্টস টু চেঞ্জ দ্য বাউন্ডারিজ। এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরাও ইন্ডিয়াকে বলবো, উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার বাউন্ডারিজ বিকজ নর্থ ইস্ট ইজ আওয়ার্স, আরাকান ইজ আওয়ার্স। ওই লাইনে চিন্তা করার মতো সাহস অর্জন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ডক্টর আব্দুল হামিদ। ভারত অনেক আদর যত্ন দিয়ে এই 16 বছর একটা সরকার টিকিয়ে রেখেছে। কি না দিয়েছে, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা যা যা করা তাদের পক্ষে সম্ভব ছিল সবই করেছে, কিন্তু কোনো কিছুই নিজেদের স্বার্থের বাইরে করেনি। যাই করেছে তাদের স্বার্থে করেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সব চেষ্টা সব কিছু বিফলে গেল। এই যে বিফলে গেল, এটা থেকে ভারত একটা মেসেজ পেয়েছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেবলমাত্র ভারতের তাবেদারি করে অথবা ভারত তাদেরকে দুধ কলা দিয়ে পুষে এরকম কাউকে টিকিয়ে রাখা যাবে না। দিস মেসেজ ইজ ভেরি ক্লিয়ার টু ইন্ডিয়া। এবং কারণ কি না করেছে, তারা সবই করেছে তো কিন্তু তারা কি ভাবতে পেরেছিল যে আমাদের জনগণ এভাবে রিভোল্ট, কারণ তারা জনগণকে ইগনোর করেছে, জনগণের মতামতকে পুরোপুরি উপেক্ষা করেছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভারত এমন একটি প্রতিবেশী যেটা আমাদের রাষ্ট্রীয় যে ভূখণ্ড আছে, স্থলভাগ আছে, এটা অলমোস্ট 80 to 90% ইজ কাভার্ড বাই দ্যাম। তারাই ঘেরাও করে রেখেছে আমাদের। সুতরাং এমন একটা প্রতিবেশীর সাথে এমন না যে কালে ভদ্রে তার সাথে দেখা হয়, অনেক দিন পরে হাই হ্যালো হয়, সুতরাং আজকে তাকে একটা চড় মেরে চলে গেলাম, অথবা সে আমাকে একটা থাপ্পড় দিয়ে চলে গেল, এরপর আর আমার তার সাথে দেখা হচ্ছে না, কি হলো আর না হলো আমি জানি না। কিন্তু ব্যাপারটা এমন না, ঘুম থেকে উঠলেই তার সাথে দেখা হচ্ছে, প্রতি মুহূর্তেই তার সাথে দেখা হচ্ছে। সুতরাং এই যে কাটা, এই কাটাটা যেমন আমার জন্য গিলাটা খুব মুশকিল, তার জন্য গিলাটাও মুশকিল। তো সুতরাং আমি মনে করি, আমি বিশ্বাসও করি যে ভারত এমন কোনো বোকামির কাজ করবে না অ্যাটলিস্ট বাংলাদেশকে ঘিরে, যে এটা তাদেরও হজম করতে খুব অসুবিধা হবে। কারণ ভারত ইজ নট ইসরায়েল। ইসরায়েল ইজ এ ভেরি টাইনি কান্ট্রি, ছোট একটা দেশ। কিন্তু ইসরায়েল কি ইসরায়েলের কারণে পাওয়ারফুল? নো। তো সুতরাং ইন্ডিয়া যত বড়ই হোক আর যত বিশালই হোক, ইন্ডিয়ার যেই পরিমাণ বন্ধু আছে তার চেয়ে বেশি শত্রু আছে। তো সুতরাং প্রতিবেশী তার কোনো বন্ধু নেই, কিন্তু একজনও নেই। হ্যাঁ। তো সুতরাং ভারত কখনো ইসরায়েল হবে না, ভারতকে ইসরায়েলের মতো ভয় পাওয়ারও কিছু নাই। কিন্তু যেহেতু সে আমাদের প্রতিবেশী, সবসময় আমাদের প্রতিবেশী আছে, থাকবে, সুতরাং আমি মনে করি যে প্রতিবেশীদের সাথে অবস্থানটা আমাদের সম্মানজনক, ন্যায়ভিত্তিক এবং মর্যাদার ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই থাকুক। সেটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার সেটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, পারস্পরিক মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে। সেটার জন্য আমার এগিয়ে যেতে হবে। উইপন কাজ করবে
যদি এটা ফেল করে, কিন্তু আমরা চাই যে এটা ফেল না করুক। জি, এবং আমার বিশ্বাস আমরা যেরকম চাই অসংখ্য ধন্যবাদ। ভারতও সেটা চায়, অবশ্যই ভারত সেটা চাইবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল হামিদ। জেনারেল আমিনুল করিম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যদি একদম সব শেষ এই মুহূর্তে আমাদের করণীয় কি সে বিষয়ে যদি একটু কিছু বলেন। আমাদের করণীয়, আমাদের প্রসেসটাকে আগায় নিয়ে যেতে হবে, দেখাতে হবে যে আমরা নর্মাল গভর্নমেন্ট ফাংশন করতেছি, এখানে আমরা জাস্টিস এনশিওর করতেছি, আমাদের পিস অ্যান্ড অ্যামিনিটি প্রিভেল করতেছি, আমরা সবাই আমরা মিলেমিশে আছি এখানে, আমরা দেশটাকে পুনর্গঠনের চেষ্টা করতেছি, গণতন্ত্র ফেরত আনার চেষ্টা করতেছি, আমাদের একটা স্ট্রং মিলিটারি তৈরি করেছি, আমরা আমাদের একটা ভালো ডিপ্লোম্যাটিক কোর আমরা তৈরি করেছি, ভালো একটা সিভিল সার্ভিস আমরা তৈরি করতেছি, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতেছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করতেছি। এগুলো যখন দেখবে ইউএন এজেন্সিরা এখানে ভিতরে আসবে, কাজ করবে, তারা দেখুক আমাদের সব কিছু, ইন্ডিয়ান জার্নালিস্টরা আসুক, ইন্ডিয়ান পলিটিশিয়ানরা আসুক, এসে দেখুক যে আমরা কী করতেছি। লেট দেম কাম, লেট আস ওয়েলকাম দি ইন্ডিয়ান এমপিস, মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের কিন্তু ওখানে যেতে দেওয়া উচিত, যাতে দেখবার জন্য। তুমি এসে দেখে যাও, চিটাগং ভিজিট করো, visit our villages, in the Hindu villages, come and see what we have done. We welcome them, please come. আর আমাদের ট্রেনিং, আমাদের প্রস্তুতি, মানসিক এবং ফিজিক্যাল প্রস্তুতি সমানভাবে চলবে, আমাদের ডিপ্লোমেসিও চলবে, আমাদের ট্রানজিশন টু ডেমোক্রেসি চলবে, নর্মালভাবে চলবে, এবং মিলেমিশে কাজ করতে হবে। এবং খুব ভালো এফোর্ট এই গভর্নমেন্ট দিয়েছে, যে সবাইকে একসঙ্গে করেছেন, পলিটিক্যাল ফোর্সকে এবং রিলিজিয়াস ফোর্সদের একসঙ্গে করেছেন। This shows our unity. Long march is a good practice, and I think ইন্ডিয়াতে প্রচুর এরকম লং মার্চ হয়। ওই আদভানি করেছে, এই যে ইয়ে করলেন, এই যে কংগ্রেসের যে নেতা রাহুল গান্ধী করলেন ইলেকশনের আগে আগে। দিস ইজ এ নর্মাল থিং। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধ্যাপক শাহিদুজ্জামান, কিছু শেষ কথা। শেষ কথা বলতেছি। আচ্ছা দেখেন, করিমগঞ্জ যেটা কাছাড়, যেটা আমাদের হওয়ার কথা ছিল 47-এ ইন্ডিয়া নিয়ে নিচ্ছে, সেই করিমগঞ্জ যেটা আসামের মুসলিম অ্যারিস্টোক্রেসির হার্টল্যান্ড, তার নাম চেঞ্জ করে রাখা হয়েছে শ্রীধাম। শ্রীধাম আমি বলি আমাদের ফরেন মিনিস্ট্রির উচিত হবে এক্স্যাক্টলি সেম ওয়েতে, ওই যে অরুণাচল প্রদেশ বলা হয়, যেটাকে ভারত অরুণাচল প্রদেশ, সেটাকে চায়নার প্রতি আমাদের বন্ধুত্ব ও নিবিড় আনুগত্যের ধারণার প্রেক্ষাপটে চায়নার ওই জায়গাটাকে আমরা ডাকি সাউথ তিবেত, এবং এটা ফরেন মিনিস্ট্রি ঘোষণা দিক যে এখন থেকে অরুণাচল জায়গাটাকে আমরা সাউথ তিব্বত বলে সম্বোধন করব। আর একটা ছোট সাজেশন, ইন্ডিয়া আমাদের কাছে ট্রেন লাইন চায়, ওই যে আগরতলা থেকে কলকাতায় যায়, হ্যাঁ, তো ওইটার পরিবর্তে আমরা এই লাহোর, ওই যে কি বলে, কাঠমান্ডুর ট্রেন লাইন হবে না, ভুটানের হবে না, ইমপ্র্যাকটিক্যাল। আমরা চাইবো ঢাকা টু লাহোর 3 দিনের ট্রেন জার্নি ইন্ডিয়ার ভিতর দিয়ে যাব, ইনফ্রাস্ট্রাকচার আছে। ওরা যদি আগরতলা থেকে কলকাতায় যাইতে চায়, আমাদেরকেও ঢাকা টু লাহোর ট্রেন জার্নি করতে দিতে হবে, সেটা 3 দিন সময় লাগবে। ওদের ট্রেন যায় ওই যে আওয়াধ আসাম এক্সপ্রেস, ডিব্রুগড় থেকে বিকানের যায়, 4 দিন লাগে যেতে, প্রত্যেক দিন যায় একদম আসামের এই কোণা থেকে পাকিস্তান বর্ডার পর। তো ওইটা যদি যাইতে পারে, তাহলে ঢাকা টু লাহোর সপ্তাহে 1 দিন কেন যেতে পারবে না? 1 দিন, হ্যাঁ, উইথ স্টপেজ ইন পাটনা, অমৃতসর, লখনৌ, হ্যাঁ, লাহোর। তাহলে আমাদের সাথে ইয়ে হবে, উই উইল ডেভেলপ এ ট্রেমেন্ডাস কানেক্টিভিটি। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান, ডক্টর আব্দুল হামিদ এবং জেনারেল আমিনুল করিম আমাদের এখানে এসে আজকের আলোচ্য বিষয় লং মার্চ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটি গানের সুরে বলতে চাই, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। আমরাও তেমনি বলতে চাই, আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষায় আমাদের এই প্রচেষ্টাও যেন শেষ না হয়। আরেকটি বিষয়, সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তায় আমাদের 18 কোটি মানুষের 36 কোটি চোখ, এটি যেন সিসি ক্যামেরার মতো সদা সর্বদা জাগ্রত থাকে। সেই প্রত্যাশায় শেষ করছি এসএটিভি সংলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক, জানিয়ে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।